আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বার্টল ব্রেশেটের উপন্যাস ৩ পয়সার উপাখ্যান। উপন্যাসটির আজ ৯ম পর্ব। ও বাবুরা, আজকে দেখছো গ্যালাস ধুচ্ছি, মুছছি, সকালে বিছানা তুলছি, পাঠ করছি, দিচ্ছ আনি দুয়ানি, তাতেই সেলাম ঠুকছি। দেখছো শুধু নোংরা জামা, নোংরা ঘর, কেউ তো তোমায় দিচ্ছে না কো আসল খবর। তারপর এক রাতে জাহাজ ঘাটায় হল্লা, তোমরা ভাবো হলোটা কি, খেপলো মাঝি মাল্লা। আমি তো সেই বাসন ধুচ্ছি, মুছছি, এখন মুখ হাসিতে ভরা। তোমরা ভাবো কি জ্বালা, আবার হাসে কেন এই মরা। মস্ত জাহাজ ৮খানা পাল, কামান ১০ বেশি ২-২০, এসে ভিড়ল বন্দরেতে, আর খাটবে না জারি জুড়ি। বলে কোন ৮-২০-র ব্যাটা, জানা কাজ কর, বাসন মাছ মাগিটা। দুয়ানি পাবি, বিছানা সাজাবি, চাই তোর আর কি। এ তো করেই দেব ওগো বাবু মশাই, সেটাই তো করছি। তা বলে ভেবো না আরাম করে ঘুমটি দেবে তোফা, আজ তো ঘুমের হয়েই গেছে দফা আর রফা। তবে আমি আছি ভালো, তোমাদের চাকরানি, আমাকে নিয়ে এখনো শুরু হয়নি কানাকানি। আবার সন্ধেবেলা শুরু হলো এক ঠেলা, আওয়াজের চোটে কান পাতা দেয়, সবাই বলে দেখ তো কে এত চেঁচায়। আমি দাঁড়িয়ে জানলাতে, তোমরা রেগে আগুন, ওর মুখেতে নষ্টামি হাসি কেন, করে ফেলবো খুন। ছাই করবে এখন নিজের ঘর তো সামলাও, কামান থেকে গোলা দাগবে প্রাণ থাকতে পালাও। ওই দেখো মস্ত জাহাজ ৮খানা পাল, কামান ১০ বেশি ২-২০। মুখের হাসি যাবে মুছে, বাড়িঘর সব যাবে ঘুচে। তোমার বগলে গোলা দেবে সুরসুরি, দাঁড়িয়ে আর থাকবে না তো শহরে দেবে হামাগুড়ি। কিন্তু ভাঙবে না এক বাড়ি, নোংরা সরাইখানা। সবাই বলবে এখানে কে আছে, সেটা তো চাই জানা। সারা রাত চারদিকে হইচই ঝামেলা, সব বাড়ি ভেঙে গেল, এখানে পড়েনি কেন গোলা। এইবার বাবুরা, এইবার আমি নামবো সিঁড়ি বেয়ে। সবাই অবাক, কি এখানে থাকে এই মেয়ে। আর তখন কি বলবো বাবুরা, সেই মস্ত জাহাজ ৮খানা পাল, কামান ১০ বেশি ২-২০, আমার জন্য সেলাম ঠোকে, আমি সেই দুয়ানি। আকাশে গোলা ছুঁড়ে বলে ওরা, সেলাম মহারানী। তারপরে রোদ্দুর তখন মাথার ওপরে, ঘরে ঘরে খুঁজে ফেরে শত শত সেনা, সবাইকে বেঁধে আনে চেনা অচেনা, পায়ে লোহার বেরি, মুখেতে ফেনা। এখন বাবুদের মুখেতে কথা সরে না। ওরা প্রশ্ন করে, রাখবো কাকে গারদে, করব কাকে জবাই। এর মধ্যে কে বেশি দোষী, তার মুন্ডু নেওয়া চাই। আর আমি জবাব দিই, সবাই, জবাই 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 সবাই। মুন্ডুগুলো খসে পড়ে, আমি ছুঁড়ে দিই দুয়ানি। তারপর মস্ত জাহাজ ৮খানা পাল, কামান ১০ বেশি ২-২০, আমাকে নিয়ে চলে যায়, আমি মহারানী। রান্নার ঝিয়ের স্বপ্ন। আবার সেই সেপ্টেম্বর মাসে ২০ তারিখ। মেরি সয়ারের দোকান ছিল ওয়াটারলু ব্রিজের কাছে মালবেরি স্ট্রিটে। ফিউকুম্বি যখনই ওর কাছে যেত, দেখত মেরি রয়েছে দোকানের পেছনে ছোট্ট এক ঘরে ২ সন্তানকে নিয়ে। বেশিরভাগ দোকানের মালিক এভাবেই থাকেন, তবে ওর দোকানটা অন্য অনেক দোকানের থেকে বড়, আর পর্দা দিয়ে দুটো ভাগে ভাগ করা। সামনের দিকে মানে রাস্তার দিকে একটা কাউন্টার, আর পর্দার পেছনে বসে গ্যাসের আলোতে বসে সেলাই করত ২টি মেয়ে, যাদের এখনও কাজ করার বয়স হয়নি। থাকার ঘরে আলো আসতো পেছনের দিকের একটা ছোট জানলা দিয়ে, ওদিকে একটা উঠোন আছে। কাজের ঘরের পক্ষে এটুকু আলো মোটেই যথেষ্ট ছিল না। একটু উত্তাপের জন্য দুটো ঘরের মাঝের দরজা খুলে রাখা হতো। সময়টা ভালো যাচ্ছিল না ম্যারির। তার স্বামী মেফকিং থেকে প্রায় কিছুই পাঠাচ্ছিল না। এর আগেও তার স্বামী একবার বিয়ে করেছে, কাজেই তার স্বামীর আয়ের অর্ধেকের ওপর ছিল তার অধিকার। দোকান দেনায় ডুবে আছে। ম্যাকির যা দিয়েছিলেন তাতে বেশি দিন চলেনি। মেরি একটু ন্যালাখাপা গোছের, আর ব্যবসা চালানোর কিছুই তিনি বুঝতেন না। যদিও সেলাইয়ের মেয়ে দুটিকে প্রায় কিছুই দিতেন না মেরি, তবুও ব্যবসা থেকে লাভ হতো সামান্যই। তবে মেরি ওদের খুশি রাখার চেষ্টা করতেন। ওরা যখন ওদের আনারুটি আর মার্জারিন বার করত, মেরি ওদের কিছু না কিছু দিতেন।
সেই রুটি আর মার্জারিন ঘন্টার পর ঘন্টা চিবোতে চিবোতে ওরা কাজ করে যেত। মানুষকে খুশি করে খুশি হতেন ম্যারি। লোকে তার বড় মনের প্রশংসা করত, এমনকি লোককে টাকা ধারও দিতেন তিনি। মেরি জানলার দোকানে একটা কাগজ সাঁটা ছিল, তাতে লেখা, এ দোকান চালান একজন সেনার স্ত্রী। তার স্বামী যে মেফকিংয়ে লড়াই করছে সেটা সবাইকে বলতে ভালোবাসতেন মেরি। টাইমস পত্রিকা থেকে খবর কেটে রাখতেন, যাতে মেফকিংয়ের খবর আর ম্যাপ দেওয়া আছে। কাউন্টারের পেছনে তাকে খুবই সুন্দর দেখাতো, কিন্তু মুশকিল হলো অন্তর্বাস বিভাগ খোলার পর তার সব খদ্দেরই মহিলা, পুরুষেরা তেমন আসেন না। ছেলেরা এলে হয়তো ব্যবসায়ের থেকে ভালো চলত, কিন্তু মেরিরও দোষ আছে, জোড়া মিলিয়ে তিনি জিনিস দিতে পারেন না। এর একটা দেন তো ওর একটা, কাজেই খদ্দেরদের ভরসা চলে যায়। ফিউকুম্বি অনেকবার সন্ধ্যাবেলা দোকান বন্ধ হয়ে যাবার পরে এসেছে। সে বসে বসে দেখত মেরি বাচ্চাদের ঘুম পাড়িয়ে সব কিছু গুছিয়ে তুলে রাখছেন। মেরি বলতেন যে জানলায় যে কাগজটা লাগানো রয়েছে তার জন্য অশান্তি পোয়াতে হচ্ছে তাকে। আশেপাশের দোকান অভিযোগ করছে অসম প্রতিযোগিতার। তারা বলছে তার স্বামী সেনা, এর সাথে বিচ্ছিরি রকম কম দামে মোজা বেচার কোনো সম্পর্ক থাকতে পারে না। দেশাত্মবোধের হিসেবেও এরকম নোটিশ বেমানান। ব্রিটিশ যোদ্ধাদের মানুষের দরবারে সহানুভূতি চাইতে হচ্ছে, এটা দেশের পক্ষে সম্মানজনক না। শেষ কথাটা ফিউকুম্বিও মানত। ম্যাকিটকে নিয়ে কিছু বলার ছিল না মেরির। পলির ব্যাপারেও তিনি প্রায় কখনোই কোনো প্রশ্ন করতেন না। বেশ কয়েক বছর তার সাথে ম্যাকিতের দেখা হয়নি বললেই চলে। এই সেলাইয়ের মেয়েগুলোকে রাখার পর থেকে ব্যবসা আগের থেকে ভালো চলছে। তারপর সেই দিন এলো যখন মালের যোগান একেবারে বন্ধ হয়ে গেল। দোকানের দোকানদারদের জমায়েতে যেদিন ম্যাকি দোকান আর অ্যারনের ব্যবসার যৌথ উদ্যোগ শুরু হবার কথা বলেছিলেন, সেদিন থেকেই চিন্তিত ছিলেন ম্যারি। কিন্তু তিনি বুঝেছিলেন এর মানে হলো মালের দাম আরও কমবে, আর অ্যারনের দোকানের তুলনায় কম দামে একই মাল বেচতে হবে। লন্ডনের জনসাধারণের কি চাহিদা ইত্যাদি সেসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না মেরির। শীতকালে তুষারপাতের কাছে মেঘের যা ক্ষমতা, মেরির কাছে অ্যারনের বাকচাতুর্যের গুরুত্ব তেমনি ছিল। কিন্তু তার মনে ভয় ঢুকেছিল, মাঝদরিয়ায় জাহাজ আর ঝড় আসছে। সব দোকান তৎক্ষণাৎ দাম কমিয়ে দিয়েছিল। ক্রেস্টনের সব দোকানও কেনা দামে মাল বেচছিল। আর এখন এই হেমন্তে লোকে যখন উল কিনবে, তার উলের গোলার যোগান বন্ধ। একটা ছাপানো নোটিশ পেয়েছিলেন মেরি, তাতে বলা ছিল বুঝে চলতে, কারণ শিগগিরই মাল আসা একেবারেই বন্ধ হয়ে যাবে। তার মাথা তখন থেকেই একেবারে খারাপ হয়ে গিয়েছিল। আর লড়াইয়ের ক্ষমতা ছিল না মেরির। অস্বাস্থ্যকর জীবনযাপন এবং ক্রমাগত নানা ঝামেলা তাকে দুর্বল করে দিয়েছিল। আর এটাও ঘটনা, বড় অল্প বয়স থেকেই নিজেরটা নিজেকে দেখতে হয়েছে তাকে। অনেকবার কাঁচা হাতে গর্ভপাত আহত করেছে, অসুস্থ করেছে। এমনিতে 30-এ পৌঁছে মানুষ ভাবে সামনের দিনগুলোই জীবনের শ্রেষ্ঠ দিন হতে চলেছে, কিন্তু বস্তির দোকানের মালিকদের ক্ষেত্রে কথাটা খাটে না। প্রথমে চেষ্টা করলেন ম্যাকিতের সাথে যোগাযোগ করতে, পারলেন না। মাঝে মাঝে ফ্যানি তাকে সান্ত্বনা দিতেন বটে। এরপরে রেগে গিয়ে মেরি জানিয়ে দিলেন ম্যাকিট যদি দেখা করে কথা না বলেন তাহলে তিনি সোজা দর্পণের সাংবাদিকদের কাছে চলে যাবেন। কিন্তু ম্যাকিট ওর সাথে দেখা করতে অস্বীকার করলেন। তাই একদিন সন্ধ্যাবেলা ফিউকুম্বিকে সঙ্গে নিয়ে দর্পণের দপ্তরে চলে গেলেন ম্যারি। সেখানে লোকজন ওর সাথে খুবই ভালো ব্যবহার করল। তারা কথা দিল দোকানের নেপোলিয়নের বিরুদ্ধে প্রামাণ্য কিছু দিতে পারলে উনি পয়সা পাবেন। তারা মূলত জানতে আগ্রহী কোথা থেকে মাল আনেন ম্যাকিট, কিন্তু সেসব কিছুই জানেন না ম্যারি। তিনি দেখেন সেন্ট্রাল পারচেজিং বোর্ড থেকে তার কাছে মাল আসে। তখন তিনি তাদের বলে দিলেন ম্যাকিটই আসলে হলো সেই চাকু। অপার বিস্ময়ে সম্পাদকেরা তার দিকে তাকিয়ে থাকলেন। তারপর ফেটে পড়লেন হাসিতে। যখন মেরি জানালো যে এডি ব্ল্যাককে ম্যাকিটই খুন করেছে, তারা সস্নেহে মেরির পিঠ চাপড়ে তাকে বাইরে খেতে নিয়ে যাবার প্রস্তাব করলেন। হতাশ হয়ে ফিরে এলেন মেরি। ফিউকুম্বির মাধ্যমে সব কথা পৌঁছে গেল পিচামের কাছে। এই প্রথম ফিউকুম্বি পিচামকে কোনো তথ্য জানাতে পেরেছে। নিজের অন্ধকার অফিস ঘরে ফিউকুম্বির দিকে চিন্তিতভাবে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন পিচাম। টুপিটা তির্যকভাবে মাথায় চাপানো। গ্রিক পুরাণের সেই 3 মাথাওয়ালা কুকুর, যার নাম কারবেরাস, যে নরকে অনেক নায়ককে বন্দি করে রেখেছিল, সেরকম পিচামেরও একজন আছে। সে মোটাসোটা। পিচাম তার সেই কারাবেরাসকে পাঠিয়ে দিয়েছেন কাজে এর আগেই। কিন্তু যা করার বুঝে করতে হবে। শত হলো ম্যাকিট তার জামাই। এই তথ্য পিচামের কাছে অর্থহীন। ম্যাকিট যে চাকু, এই গুজব তার কানে আগেই এসেছে।
তার পোষা ভিখারিরাই এই কাজটা করেছে। শুনেই পুলিশের কাছে ছুটে যাবেন তেমন বোকা পিচাম নন। তাদের কাছে গিয়ে এসব বললে তিনি হাসির খোরাক হয়ে যেতেন। ম্যাকিট একেবারে নিচের তলা থেকে উঠে এসেছেন, এ কথা সবাই জানে। কিন্তু তিনি যে চাকু, এ পিচাম নিজেও বিশ্বাস করেন না। কিন্তু একথা সত্যি হলেও তাতে পিচামের আগ্রহ নেই। অন্যরা যা সম্ভাব্য নয় এমন সত্যের অনুসন্ধান করে সময় নষ্ট করতে পারেন। সত্যের আসলে কোনো মূল্যই নেই, আসল হলো সম্ভাব্যতা। পিচামকে বলতে শোনা যেত, পয়সাওয়ালা মানুষেরা অপরাধ করে বেঁচে যায় কেন জানো? কারণ একটাই, অসম্ভাব্যতা। রাজনীতির লোকেরা টাকা নিতে পারে কারণ লোকে মনে করে সেটা সঙ্গত। আসলে যতটা সঙ্গত লোকে মনে করে ততটা সঙ্গত সেটা না। কেউ যদি সে যেমন লোভী, নির্লজ্জ সেটা বলে দেয়, তাহলে সবাই চেঁচামেচি জুড়ে দেবে। কি নির্লজ্জ শয়তান, কি লোভী! গ্ল্যাডস্টোন ইচ্ছে করলেই ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আগুন লাগিয়ে দিয়ে বলতে পারতেন যে কনজারভেটিভরা করেছে। অবশ্যই সেটা কেউ বিশ্বাস করত না, কারণ সবাই জানে দাবি আদায়ের অনেক ভালো পন্থা জানা আছে কনজারভেটিভদের। কিন্তু তাই বলে কেউ এটাও ভাবতে পারত না যে কাজটা আসলে করেছেন গ্ল্যাডস্টোন। ক্যাবিনেটের মন্ত্রীরা তো আর প্যারাফিনের টিন নিয়ে ঘুরে বেড়ান না। অবশ্যই গরিব লোকেরা বলে থাকে, বড় লোকেরা তো স্রেফ সোজাসুজি অন্যের পকেট থেকে টাকা বের করে নেন না। রথস্টাইল্ড যেভাবে একটা ব্যাংকের দখল নিয়ে নেন, সেটাকে তো আর সাধারণ ব্যাংক ডাকাতি বলা যাবে না। সে তো সবাই জানে। তবে এটা আমি শিখেছি, যারা অনেক বড় অপরাধ করার দিকে পা বাড়ায় তারা ছোটখাটো অপরাধের জন্য কখনো ধরা পড়ে না, আর লোকে এই ব্যাপারটার পুরো সুবিধা নেয়। ফিউকুম্বিকে বলা হয়েছিল যেন সে মাঝে মাঝেই মেরি সয়ারের কাছে যায় আর যা যা তথ্য পাবে সংগ্রহ করে আনে। সে সময় আমাদের সেনা মেরির সাথে অনেক সময় কাটাত। অনেক সন্ধে গল্প করে কেটে যেত তাদের। মেরির ধারণা হয়েছিল সবকিছু যেভাবে চলছে তাতে তার কিছুই করার নেই, আর শেষ অবধি তার সর্বনাশই হতে চলেছে। ম্যাকিটের কথাতে তিনি তার সামান্য যা পুঁজি দোকানে লাগিয়েছেন, এখন ম্যাকিট আর কোনো সাহায্য করবে না। আর যে মাল পাচ্ছেন না তা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই মেরির। মাল নেই তাই পাচ্ছেন না, কিন্তু ম্যাকিটের তো তাকে ভাড়া মেটাবার ব্যাপারে সাহায্য করা উচিত। তার নিজের তো হাত একেবারে খালি। ওই লোকটার বিবেকের মধ্যে আমি বসে আছি, আর কোনো মানুষ ভবিতব্যের বাইরে কিছু করতে পারে না। ফিউকুম্বিকে বলেছিলেন মেরি সয়ার, আমার ভবিতব্যের নাম ম্যাকিট, আর সে থাকে নানহেডে। মাঝে মাঝে আমার মনে হয় ওর মুখে ঘুষি মারি। কি ভালো হতো মারতে পারলে। অন্তত আমি এই স্বপ্ন দেখতাম যে ওর বদমাইশির জন্য আমি ওকে শাস্তি দিয়েছি, কিন্তু পারি না। রাতে যে আমি বড্ড ক্লান্ত থাকি। আরেকবার মেরি সয়ার বলেছিলেন, আমি প্রতিটা পয়সা হিসেব করে চলি। লোকে বলে আমি বড্ড ধার বাকি দিই। আমি নাকি বড্ড কোমল হৃদয়, কিন্তু এসব কথা ঠিক না। আমি যদি ধারে মাল না দিই তো খদ্দের আসবে না আমার কাছে। আমার তো সব গরিব খদ্দের। অন্যেরা বড় বড় দোকানে যায় যেখানে অনেক বিকল্প আছে। সব থেকে খারাপ কি জানো? ও নতুন এক দোকান খুলেছে ক্লিট স্ট্রিটে। এটা সহ্য করা যায় না। আমাকে একেবারে শেষ করে দিয়েছে। এই নতুন দোকানের কথা কিছুতেই ভুলতে পারতেন না মেরি সয়ার। এই দোকান দিবারাত্র তার চোখের সামনে ভাসত। আর আরও বেশি বেশি করে বলতেন তিনি নদীতে গিয়ে ঝাঁপ দেবেন। মেরি যখন সব জিনিস বাক্সে গুছিয়ে তুলে রাখতেন, ফিউকুম্বি বসে থাকত। ওপরের তাকে হাত পেতে অসুবিধা হতো মেরির। ফিউকুম্বি বসতেন একটা 3 পাওয়ালা চেয়ারে, যার বেতের বসার জায়গাটা ছিঁড়ে খুঁড়ে গেছে। কিছু কার্ডবোর্ডের বাক্সের সাহায্যে চেয়ারটা দাঁড় করানো থাকত। সেখানে বসে একটা পাইপ ধরাতো ফিউকুম্বি। সে হাসপাতালে ফিউকুম্বির পা কাটা গিয়েছে, সেখান থেকে এই পাইপটা জোগাড় করেছে সে। সে বিজ্ঞের মতো বলে চলত, তোমার কোনো গুণই নেই, আর বেচার মতো কিছু নেই। ওই মাই আর ধলা চামড়া যা তোমার ছিল তা তো কবেই বেচে দিয়েছ, আর বেচেছ খুব কম দামে। কে জানে, হয়তো ওসবের দাম ওর থেকে বেশি হয় না। আজকাল তো পাওয়াই যায় না। কিছু লোক আছে যাদের গুণের ঘাট নেই। সব বিক্রি করার মতো এত আছে যে ধরে রাখতে পারছে না। ধরে রাখার জন্য তাদের চারদিকে 4টে দেয়াল তুলে দেয়া দরকার, আর 4 দেয়াল তুলে দিলেই দোকান তৈরি। কিন্তু তুমি তো আর ওদের দলে পড়ো না, আমিও না। তোমার আমার মতো লোকেরা সমুদ্রের ধারে যাই নোনা জল বেচতে। মুরগির যে কটা দাঁত আছে আমাদের তার থেকেও কম। আমি একটা বাড়ি পেয়েছি, কিন্তু সেখানে চিরকাল থাকতে পারবো না। এটা একটা সাময়িক ব্যবস্থা। আমি জানিও না আমাকে ওখানে থাকতে দিয়েছে কেন। আমি সবসময় চেষ্টা করি এমন কিছু করতে যাতে সেখানে আমাকে ছাড়া চলবেই না। ভাবলাম ওখানে কুকুরদের নিয়ে সেরকম কিছু হতে পারে, কিন্তু তা তো নয়। যে কেউ কুকুরদের দেখাশোনা করতে পারে।
এমনটা হওয়া দরকার যাতে সবাই বলে, ফিউকুম্বি কোথায়? যাও তাকে নিয়ে এসো, তাকে ছাড়া চলবে না। সে না থাকায় সব গন্ডগোল হয়ে গেছে। হে ভগবান, এরকমটা অনেক দিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। কারো যদি কোনো গুণ না থেকে তার উচিত অন্য কিছু করা। এভাবে নিজেকে দ্বিগুণ বা তিনগুণ দরকারি করে ফেলো অন্যদের তুলনায়। এই অবধি বলে থামতো ফিউকুম্বি। এরকম চেয়ারে বসে থাকতে তার বড্ড কষ্ট হচ্ছে। এবার ফিউকুম্বি শুরু করত ম্যাকিতের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতে। আরও কিছু জানতে হবে তো, নইলে যে পিচামের কাছে চাকরিটাই থাকবে না। কিন্তু এতে মেরির সন্দেহই শুধু বাড়ত, আর তিনি কিছুই বলতেন না। এমনিতেই মেরি কথা বলতেন খুব অনির্দিষ্টভাবে। মেরি দোকানের মালিকদের যে জমায়েতে বক্তব্য রেখেছিলেন, সেখানে এক বৃদ্ধার সাথে আলাপ হয়েছিল মেরির। সেই মহিলাও একটি দোকান চালান। পরে তার কাছে গিয়েছিলেন মেরি, ও তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এক জ্যোতিষীর কাছে। সে অভিজ্ঞতার কথা ফিউকুম্বিকে বেশ কয়েকবার বলেছেন মেরি। সেই জ্যোতিষীয় মহিলা, আর তিনি খুব একটা দামি জ্যোতিষী ছিলেন না। মেরি বলেন, হয়তো ভালো জ্যোতিষীর মতো তেমন ভালো এই জ্যোতিষী ছিলেন না। সেই মহিলা থাকতেন এক খাড়া উঠে যাওয়া বস্তি বাড়ির ৫ তলায়। রান্নাঘরের টেবিলের ওপরে তার হাতে সব কার্ড বিছিয়ে দিলেন। ভদ্রমহিলা নিজে বসলেনও না। তারপর এমনভাবে বললেন যেন কি বলবেন আগে থেকে মুখস্থ করে রেখেছেন। কার্ড ঠিকঠাক পড়ছে না, এরকম কিছু একটা বললেন মহিলা। তিনি তাই এই দুজনের হাত দেখতে চাইলেন। তুমি খুব শক্ত চরিত্র, জীবনের ঝড়ঝাপটা তোমাকে টলাতে পারিনি, সেই বৃদ্ধাকে বললেন জ্যোতিষী। তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নাও। মকর রাশি, তুমি জীবনের মোকাবেলা করো দৃঢ়তার সাথে, উদ্যমের সাথে, আর শেষে জয়ী হও। তবে তোমার দুটো দুর্বলতা আছে, যার থেকে তোমাকে সাবধান থাকতেই হবে। ব দিয়ে নাম শুরু এমন কোনো মহিলার থেকে সাবধানে থেকো। একে বেশি বিশ্বাস করো না, তোমার ভাগ্যের পথে বাঁধা হয়ে দাঁড়াবে। সামনের বছর জুন মাসের সাবধান, কারণ সিরিয়াস নক্ষত্র চলে আসছে তোমার ছকে। এটা তোমার জন্য ভালো না। ব্যাস, এছাড়া কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। আমাকে তোমায় অ্যাক্সিলিং দিতে হবে। মেরির এই কথাগুলো মুখস্থ হয়ে গিয়েছিল। মনে মনে হাসছিল সে, কিন্তু তার আর নিজের ভাগ্য গণনা করা হলো না। জ্যোতিষী মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কয়েকদিন ওনার খাবার জোটেনি। আমার জানার ইচ্ছে ছিল, বললেন মেরি। আর কোথায় এসব জানা যায়? যেদিন দর্পণের অফিস থেকে ব্যর্থ হয়ে ফিরে এলেন মেরি, সেটা ছিল একটা বৃহস্পতিবার। তার পরদিন সকালে মেরি গেলেন ফ্যানি ক্রাইসলারের কাছে, তার অ্যান্টিকের দোকানে। মেরির অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন ফ্যানি। পুরো সকাল তাকে দোকানে বসিয়ে রাখলেন, কারণ আশা করছিলেন ম্যাকিত আসবে। ম্যাকিত এলেন না। কাজে মেরিকে সঙ্গে নিয়ে নান হেরে ম্যাকিতের বাড়ি গেলেন ফ্যানি। ফ্যানি জানতেন ব্যাপারটা পছন্দ করবেন না ম্যাকিত, তাও যেতেই হলো। পলি ভদ্রভাবে অভ্যর্থনা জানালো ওদের। সবথেকে ভালো বসার ঘরে ওদের বসিয়ে পলি রান্নাঘরে চলে গেল চা বানাতে। পলি কোমরে আপ্রন জড়িয়ে নিল এবং নতুন গৃহবধূদের মতো উৎসাহে সব কাজ করতে থাকলে। এরকম গৃহবধূরা সসপ্যান নিয়ে কাজ করার মধ্যেও একরকম যৌন আবেদন খুঁজে পান। ফ্যানি মেরিকে বলে দিয়েছিলেন ব্যবসার কথা না তুলতে, তার থেকে ম্যাকের জন্য অপেক্ষা করা অনেক ভালো। কিন্তু পলি চা নিয়ে আসা মাত্র কান্নায় ভেঙে পড়লেন ম্যারি সয়ার। নিজেকে আর তিনি ধরে রাখতে পারছিলেন না। যা যা বলার ছিল প্রায় সবই বলে দিলেন ম্যারি। অবশ্যই তিনি দর্পণের দপ্তরে গিয়ে যে বোকার মতো কথাটা বলেছেন সেটা বললেন না। পলি কৌতূহল নিয়ে মেরির দিকে তাকিয়ে আছে। চায়ের কাপ এখনও তার হাতেই ধরা। পুরোটা বুঝেছে সে, যদিও বুঝে যে খুশি হতে পেরেছে এমনটা বলা চলে না। ম্যাকিত এই মহিলাকে ভুলিয়ে ভালিয়ে একটা দোকান খুলিয়েছে, আর এখন একে ভাগ্যের হাতে ছেড়ে দিতে চাইছে। এর থেকে ম্যাকিত যদি কুড়ুল দিয়ে মহিলাটাকে কেটে ফেলতেন, সেটা বেশি মানবিক হতো। ব্যবসার ব্যাপার স্যাপার পলি বোঝে না, কিন্তু তার স্বামী, আমার স্বামী, মেরি নামের এই মহিলাকে ভুলিয়ে ভালিয়ে ব্যবসায় নামিয়েছে। এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু ভাগ্যের হাতে এই মহিলাকে তার স্বামী ছেড়ে দিয়েছেন, এ এক হাস্যকর অভিযোগ। এবং স্ত্রী হিসেবে স্বামী নামে এরকম অভিযোগ পলি মানতে পারেন না কিছুতেই। মেরি একমাত্র দোকানের মালিক নয়, তাহলে তো বলতে হয় ম্যাকিত সব দোকানের মালিকের ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন। এ তো আর সম্ভব না। আর মহিলার অন্য অভিযোগের প্রেক্ষিতে একজন মহিলা হিসেবে পলির বক্তব্য হলো, বিয়ের আগে ম্যাকিত কি করেছেন বা না করেছেন তা নিয়ে পলির কোনো বক্তব্য নেই। কিন্তু একজন মহিলা হিসেবে পলি জানে, যখন একজন নারী একজন পুরুষের সাথে জড়িয়ে পড়েন, সাধারণত তিনি জানেন তিনি কেন জড়াচ্ছেন। তিনি জেনে বুঝেই ঝুঁকি নেন। এরকম আশা করবার কোনো কারণ নেই যে উক্ত পুরুষ মানুষটি সারা জীবন মহিলার ভার বহন করবেন। তা যদি হতো তাহলে ৩০ বছর বয়স হবার আগেই একটা লোকের হাফ ডজন পরিবার তৈরি হয়ে যেত।
নিজে বিপদে পড়লেই সবসময় অন্যকে দোষ দেওয়াটা কোনো কাজের কথা না। কথাগুলো বলে বেশ শব্দ করে চায়ের ট্রে টেবিলে রেখে দিল পলি। ঘরে নীরবতা। মেরি স্যার কান্না থামিয়ে পলির দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছেন। ফ্যানিও বেশ অবাক। হঠাৎ করে উঠে দাঁড়ালেন ফ্যানি। নিজের ভাঙাচোরা অবস্থাটা খানিকটা ঠিক করে নিয়ে মেরিও উঠে দাঁড়িয়েছেন, যদিও তিনি উঠলেন আস্তে আস্তে। কাপা হাতে টেবিলের থেকে নিজের ব্যাগটা তুলে নিলেন। পলি ইতিমধ্যে চায়ের পট হাতে তুলে নিয়ে কাপে চা ঢালতে শুরু করেছে। পলির হাতে পট, সে সময় এই দুই মহিলা বেরিয়ে গেলেন। ফ্যানি চাইছিলেন তার সাথে আরও কিছুক্ষণ থাকুন মেরি, কিন্তু মেরি মাথা ঝাঁকিয়ে একটা চলমান ট্রামে গিয়ে উঠলেন। মেরি চোখে দৃষ্টি নিষ্প্রাণ, আর ফ্যানি খেয়াল করলেন সে ট্রামটাও মালবেরি স্ট্রিট, যেখানে মেরির দোকান, সেদিকে যাচ্ছে না। মেরির চিন্তাভাবনা এখন আচ্ছন্ন। তার পরমায়ু আর মাত্র ২৭ ঘন্টা। ফ্যানির বাকি দিনটা ম্যাকিতের খোঁজ করে কাটালো, কিন্তু ম্যাকিতের দেখা পাওয়া গেল পরদিন সকালে ফ্যানির দোকানে। পলির কাছে সব শুনে ফ্যানির দোকানে এসেছেন ম্যাকিত। দুই মহিলার একসাথে তার বাড়ি যাওয়ার ব্যাপারটায় তিনি যথেষ্ট শঙ্কিত ও ক্রুদ্ধ। ফ্যানির কাছে কৈফিয়ত চাইলেন তিনি এরকম করেছেন কেন। ফ্যানি ভাবলেশীনভাবে যা যা ঘটেছে সব বলে গেলেন। পলির ব্যবহারে তিনি অত্যন্ত আহত হয়েছেন। তার উপলব্ধি হয়েছে যে তিনি ম্যাকিতের কর্মচারী ছাড়া কিছু নন। ম্যাকিতের এহেন ব্যবহারও তিনি মানতে পারছেন না। ক্লিক স্ট্রিটের নতুন দোকানের কথাও তুললেন ফ্যানি, আর জানালেন ম্যারি এখন তার সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে। এখন মেরি ক্রমাগত নদীতে ঝাঁপ দেবার কথা বলে চলেছেন। ফ্যানি যখন বললেন ম্যারি ম্যাকিতের জন্য মালবেরি স্ট্রিটে অপেক্ষা করছেন, তখন ফ্যানির দিকে ভয়ঙ্কর এক দৃষ্টি দিয়ে ঝড়ের বেগে ফ্যানের দোকান থেকে বেরিয়ে গেলেন ম্যাকিত। আজ সিপিবির উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা। তার আগে অনেক কিছু করবার ছিল ম্যাকিতের। কিছুক্ষণ পরে মেরি বার্তাবাহকের মাধ্যমে জানতে পারলেন ম্যাকিত তাকে সেদিন সন্ধে ৭টার সময় ওয়েস্ট ইন্ডিয়া ডকের এক পানশালায় অপেক্ষা করতে বলেছেন। ফ্যানি ৫টার সময় মেরির দোকানের সামনে এলেন ও দেখে আশ্বস্ত হলেন যে দোকান খোলা আছে। ফ্যানিকে দেখে কাউন্টারের পেছনে বসে থাকা মেরি মাথা নাড়লেন। দোকানে তখন আরেকটি লোক ছিল, যার একটা পা কাঠের। কাঁটায় কাঁটায় ৬টার সময় মেরি সেলাই মেয়েদের ছেড়ে দিয়ে দোকান বন্ধ করলেন। বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলেন। তারপর ফিউকুম্বির সাথে গেলেন ওয়েস্ট ইন্ডিয়া ডকে। কাজেই তার জীবনের শেষ সময়ে তার সাথে কেউ একজন অন্তত থাকলেন। পথে আমাদের সেনা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু মেরি হাঁ হু ছাড়া কোনো উত্তর দেননি। পানশালার বাইরে পৌঁছে মেরি তাকে চলে যেতে বলেছিলেন। ফিউকুম্বির মনে হয়েছিল সে বৃথাই একসাথে অতটা পথ গেল। মেরি ইচ্ছে করলেই তাকে কিছু তথ্য দিতে পারতেন, যাতে তার পিচামের কাছে মান সম্মান থাকত। এ সময় জায়গাটা ছিল খালি, খদ্দের বিশেষ ছিল না। মেরি স্যার ২ ঘন্টা অপেক্ষা করেছিলেন। এ তথ্য পরে পাওয়া গিয়েছিল পানশালার মালিকের থেকে। তারপর ডকের দিকে চলে যান মেরি স্যার। পানশালার মালিককে মেরি বলেছিলেন যে ভদ্রলোকের ওখানে আসার কথা ছিল, তার জন্যই তিনি অপেক্ষা করছেন। কয়েক ঘন্টা পরে এক পুলিশ ও ২ জন ডকের খালাসি মেরির দেহ তুলে আনেন জলের থেকে। একটা রাস্তা দেখতে পেলেন পিচাম সাহেব। মেরি ফিউকুম্বিকে বাড়ির চাবি দিয়ে বলে গিয়েছিলেন বাচ্চাদের উপর নজর রাখতে। ফিউকুম্বি তাই রাতটা কাটিয়েছিল মেরির বাড়িতে। তা না হলে তো ফিরে এসে মেরি ঢুকতেই পারতেন না। পরদিন সকালে মেরির দেহ তার বাড়িতে নিয়ে আসা হলো। মহল্লার সব লোক জড়ো হয়ে গেলেন মেরির দোকানে। সেই গোলমালে সেনা চলে গেলেন। সেখান থেকে কেউ তাকে খেয়াল করল না। কাউন্টারের ওপরে দেহটা শোয়ানো হলো। বিছানা ভরা কার্ডবোর্ডের বাক্স, কাজেই সেখানে শোয়ানোর উপায় ছিল না। ফিউকুম্বের মাধ্যমে পিচাম অনেক আগেই জেনে গেলেন মেরির মারা যাবার খবর, আর তৎক্ষণাৎ কাজ শুরু করে দিলেন। প্রথমেই যেটা করলেন তা হলো খবরের সত্যতা যাচাই। খবর নেবার জন্য ৩০ জনের বেশি ভিখারিকে পাঠিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিয়া ডক, মালবেরি স্ট্রিট, ফ্যানি ক্রাইসলারের দোকান ও নানহেডে। পিচামের কিছু লোক মালবেরি স্ট্রিটে পুলিশের প্রথম জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিল। তিনি জানলেন কিছু মাল্লা যারা ৯টা নাগাদ বন্দরে ঘোরাঘুরি করছিল, তারা দেখেছে এক মহিলা দ্রুত গতিতে জলের দিকে হেঁটে যাচ্ছেন। ফিউকুম্বি মালবেরি স্ট্রিটে গেলেন বাচ্চাদের ফ্যানির কাছে নিয়ে যাবার জন্য। ম্যাকিতের লেখা চিঠিটা পেলেন ফিউকুম্বি, যেটা একটি শিশু চিবাচ্ছিল। দুপুরের মধ্যে পিচাম বুঝে গেলেন এটা স্রেফ আত্মহত্যার ব্যাপার। আরও নিশ্চিত হবার জন্য ম্যাকিতের কাজ কারবার নিয়ে পিচাম কিছু খোঁজ খবর করলেন। ম্যাকিত ঘটনার সময় কোথায় ছিলেন তা জানা অসম্ভব, তবে এটা নিশ্চিত ঘটনার দিন সন্ধ্যাবেলা ম্যাকিতের সাথে মেরি সয়ারের দেখা হয়নি। অভিযোগ করার পক্ষে এটাই যথেষ্ট। মেরি সয়ারের মৃত্যুর সাথে ম্যাকিতের কোনো যোগ যে থাকতেই পারে না, এটা নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল, কারণ অন্যথায় সে ঠিক একটা অ্যালিবাই বার করে ফেলত। যেখানে আসলে কোনো যোগাযোগ থাকে না,
সেখানে অকাট্য অ্যালিবাইও থাকে না। তবে যোগ না থাকলেও হয়তো ম্যাকির একটা অ্যালিবাই বার করে ফেলবে, কিন্তু সেটুকু ঝুঁকি তো নিতেই হবে। একদম হাতে গরম অ্যালিবাই তো আর থাকবে না। নিয়মই হলো সত্যিকারের অ্যালিবাই সবসময় বানানো অ্যালিবাইয়ের থেকে কম বিশ্বাসযোগ্য হয়। তাই পিচাম একজন দক্ষ উকিলকে খুঁজে বার করলেন। তিনি কাজ করবেন সদ্য অনাথ হওয়া বাচ্চাদের পক্ষে। সেই উকিল পাবলিক প্রসিকিউটরের হাতে প্রয়োজনীয় নথিপত্র তুলে দিলেন। কাজটা পিচাম করতে পারলেন কারণ তিনি একজন রিলিফ অফিসার। এই যে সলিসিটার, যার নাম উইলি, ম্যাকিতের অ্যালিবাই নিয়ে পিচামের সাথে একমত। তিনি বললেন, যা বুঝেছি সব দিক বিবেচনা করে আমারও মত আপনার জামাইয়ের সাথে মেরি সয়ারের মৃত্যুর কোনো সম্পর্কই থাকতে পারে না। কাজেই তার কোনো অ্যালিবাই থাকবে তার সম্ভাবনা নেই। তাকে প্রশ্ন করা হলেই তিনি লাফিয়ে উঠে বলবেন, থিয়েটারে গিয়েছিলাম, অথবা রেস্তোরাঁতে বসেছিলাম, অথবা কোনো মহিলার সাথে কিছু ভাবাই যায় না। এই শেষেরটাই আপনার কাছে মোক্ষম হবে, কি তাই না? সত্যি কথা বলতে কি, অ্যালিবাই তৈরি করতে হয়, আর তখনই মানুষ সেটা তৈরি করে যখন অপরাধের পরিকল্পনা করে। এ হলো অপরাধ বিজ্ঞানের একেবারে মোদ্দা কথা। রাজনীতিতে দেখুন, যখনই যুদ্ধ শুরু করা হয় অ্যালিবাই তৈরি। রাজনৈতিক কু হলে তো কথাই নেই। যে মার খাচ্ছে দোষ সবসময় তার, যে আক্রমণ করছে তার অ্যালিবাই থাকবেই। ম্যাকিটকে ফাঁসাবার জন্য যা যা ব্যবহার হবে ঠিক হলো, তার মধ্যে প্রথম হলো ম্যাকিটের লেখা সেই চিরকুট, যাতে তিনি মেরিকে পানশালায় আসতে বলেছিলেন। আর 2 ভিখারিকে তৈরি রাখা হলো যাতে তারা হলপ করে বলে যে সেদিন রাত 9টার সময় ওয়েস্ট ইন্ডিয়া ডকসে মেরির সাথে ম্যাকিটকে দেখেছে। ম্যাকিট সাহেব লন্ডন ছেড়ে যেতে চান না। পরের বৃহস্পতিবার অবধি ম্যাকিট গ্রেপ্তার হলেন না। ব্রাউনের কাছ থেকে ম্যাকিট যখন খবর পেলেন, নিজের স্ত্রীকে তিনি পাঠিয়ে দিলেন ইস্ট এন্ডে এক হোটেলে। ওহারায় সে পলিকে নিয়ে গেলেন ও তারা একসাথে নৈশভোজ সারলেন। ঝামেলা এড়ানোর জন্য যা যা দরকার সবই করেছিলেন ওহারা, কিন্তু মুশকিল হলো তিনি সবকিছু জেনেছিলেন বড় দেরিতে। অদ্ভুত ব্যাপার হলো ফ্যানি ক্রাইসলার ওহারাকে কিছুই বলেননি, অথচ তিনি মেরি সয়ারের খুন হবার কথা জানতেন না। তা হতে পারে না। ওহারাও গিয়েছিলেন ব্রাউনের কাছে। ম্যাকিট যে এই খুনের ব্যাপারে সন্দেহভাজন সেটা বুঝতে খুব দেরি হয়েছে ব্রাউনের। প্রথমে অনুসন্ধান করেছেন স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার বিচার। ইনি ব্ল্যাডহাউন্ড কুকুরের মতো, একবার গন্ধ পেলে তাকে আর ধরে রাখা অসম্ভব। প্রথমে বিচার ভেবেছিলেন এটা পরিষ্কার আত্মহত্যার ব্যাপার। অন্যান্য দোকানে খোঁজ চালিয়েছিলেন বিচার। তিনি ম্যাকিটের ব্যাপারে দর্পণে প্রকাশিত কিছু লেখাও পড়েছেন, দোকানের হাড়ির হালের কথাও জানেন। সব মিলিয়ে আত্মহত্যার সম্ভাবনা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছিল। কিন্তু ওয়েইলি আদালতে পিচামের হয়ে সাংঘাতিক এক অভিযোগ তোলার পর বিচার সেখানে একটা চিঠি জমা দিলেন, যা শেষ করা হয়নি। লিখেছেন মেরি সয়ার। মেরি স্বীকার করেছেন যে অনেক সংবাদপত্রে বেনামে তিনি চাকু সম্বন্ধে অনেক খবরের কাটিং পাঠিয়েছেন। আর যাকে লিখছেন তাকে মেরি প্রশ্ন করেছেন, তিনি কি মেরির প্রতি আর একটু সদয় হতে পারেন না? চিঠি শুরু হয়েছে প্রিয় ম্যাক বলে। ওহারা জানেন ঠিক কখন মেরি মারা গিয়েছেন, মোটামুটি রাত 9টা। ওহারা এটা বলতেই ম্যাকিট শানিত দৃষ্টি দিলেন তার দিকে। রাত 9টা খুব বাজে সময়। রাত 9টার সময় ম্যাকিট ছিলেন সিপিবির সাথে মিটিংয়ে। সে মিটিংয়ের তো দূরস্থ, এমনকি ম্যাকিট সিপিবির অফিসে ত্রিসীমানায় গিয়েছেন তাও কাউকে জানানো যাবে না। তাহলে এই এত আয়োজন সব মাটি হয়ে যাবে। ব্লুমসবেরি বোকাশোকা ভালো মানুষ হতে পারেন, কিন্তু তিনি কোনো মতেই আদালতে দাঁড়িয়ে বলবেন না যে ম্যাকিট সেখানে বসে ব্রিজ খেলছিলেন। কাজেই রাস্তা একটাই, যে কোনো মূল্যে এখন ম্যাকিটকে গায়েব হয়ে যেতে হবে। অন্য কোনো দেশে গিয়ে গা ঢাকা দিয়ে থাকতে হবে, যতদিন না ব্রাউন এই তদন্তের ব্যাপারটা চেপে দিতে পারছেন আর কমার্শিয়াল ব্যাংকের সাথে ঝামেলাটাও মিটছে। ওহারার মতো ম্যাকিট ফ্যানি আর গ্রুচের সাথে সুইডেনে চলে যান। তাহলে সে সময়ে এখানে মাল কেনার ব্যাপারটা আবার গুছিয়ে ফেলতে পারবে ওহারা। ব্যবসার ব্যাপারে ওহারার লক্ষ্য একাধিপত্য, কিন্তু সে জায়গাটা ম্যাকিট দিতে চান পলিকে। এ নিয়ে বাকবিতণ্ডা হলো দুজনের। তারপর ওহারা চলে গেলেন। কোনো প্রশ্ন না করে সবটা শুনেছে পলি। সে বুঝে নিয়েছে পুরো ব্যাপারটা হলো তার স্বামীর বিরুদ্ধে তার বাবার একটা চাল। সে তো জানেই ম্যাকিতের ওপরে প্রতিশোধ নিতে মেরি সয়ার জলে ঝাঁপ দিয়ে মরেছে, কিন্তু সে বদ্ধপরিকর ম্যাকিটকে কিছুতেই ফ্যানির সাথে সুইডেনে যেতে দেওয়া যাবে না। রাতে খাওয়া দাওয়ার পর কথা না বাড়িয়ে পলি বাড়ি চলে এলো। যখন পোশাক ছাড়ছে তখন ফ্যানির সাথে প্রস্তাবিত সুইডেন যাত্রা নিয়ে ফেটে পড়ল পলি। ম্যাকিট একথা শুনে হাসলেন। তিনি পলিকে কথা দিলেন তিনি গেলেও ফ্যানি থাকবেন লন্ডনেই। ম্যাকিট এও বললেন তার মতে ফ্যানি আর গ্রুচের মধ্যে কিছু একটা অন্য ব্যাপার চলছে, কিন্তু পলির সন্দেহ অত সহজে যাওয়ার নয়। ম্যাকিটকে সে সব ব্যাপারে বিশ্বাস করে, নারী ঘটিত কোনো ব্যাপার ছাড়া। শেষ রাতে ঘুম ভেঙে ম্যাকিট দেখেন পলি কাঁদছে। প্রথমে বলতে চাইছিল না পলি,
তারপর যখন ম্যাকিত কথা দিলেন যে তিনি রাগ করবেন না, পলি আসল কথা ভাঙল। সে একটা বোকা বোকা স্বপ্ন দেখেছে আগের সপ্তাহে। স্বপ্নে সে দেখেছে যে সে ওহারার সাথে শুয়ে আছে। আবার কান্নায় ভেঙে পড়ে পলি জানতে চাইল এরকম স্বপ্ন দেখে কি সে পাপ করেছে। কোনো উত্তর জোগাল না ম্যাকিথের মুখে। তিনি শুয়ে রইলেন পলির পাশে একদম কাঠ হয়ে। পলি এদিকে বলে চলেছে, এই দেখো, তুমি আবার আমার ওপর রাগ করছো। জানতাম তুমি রাগ করবে। আমার তোমাকে কিছু বলাই উচিত হয়নি। কাউকে কিছু বলতে নেই। স্বপ্নে দেখেছি তো আমার দোষ হয়ে গেল? স্বপ্নের ওপর মানুষের হাত আছে? আর শুরু হয়েই শেষ হয়ে গেল। ওটা যে ওহারা সে ব্যাপারেও আমি নিশ্চিত না। মনে হলো ওই, ভয় পেয়ে জেগে গেলাম। তুমি ছাড়া আর কারোর সাথেই শোয়ার দরকার নেই আমার। কিন্তু স্বপ্নের ব্যাপারে কি নিজের ইচ্ছে চলে? আমি তখনই ভাবলাম কি করব, সব খুলে বলি ম্যাকিথকে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তারপর ভাবলাম তুমি যদি ভুল বুঝো, যদি ভাবো আমি ওই ওহারাকে চাই, সেটা তো আর সত্যি না। ওর প্রতি আমার কোনো টানই নেই। বলো, কিছু হয়নি? স্বপ্নটা দেখার পর থেকে আমার এত বাজে লাগছে। যদি তোমার এখন এই চলে যাবার ব্যাপারটা না থাকতো, আমি এ নিয়ে কিছু বলতামই না। তারপর থেকে আর এসব স্বপ্ন দেখিনি। মানে দেখেছি, কিন্তু তোমাকে নিয়ে, হে হে। সেভাবেই শুয়ে থাকলেন ম্যাকিত। কথা সরছিল না তার। ম্যাকিত এসব সান্ত্বনা বাক্য শোনার অবস্থায় ছিলেন না। সেই একই রকম ঢেকি অবতার হয়ে তিনি শুয়ে থাকলেন। তবে এখন আর চুপচাপ না। এখন তিনি হেরে গলায় একের পর এক প্রশ্ন করতে লাগলেন পলিকে। ব্যাপারটা ঠিক কিভাবে হয়েছিল? কোথায় হয়েছিল? বিছানায় না অন্য কোথাও? এই জন্যেই কি তারা বিছানায় গিয়েছিলেন? ওহারা কি শুধু জড়িয়ে ধরেছিলেন নাকি তার থেকে বেশি কিছু? পলিকে ওহারা আহ্বান করেছিলেন? যখন ঘটনাটা ঘটছে তখনই কি পলি বুঝতে পেরেছিলেন যে লোকটি ওহারা? যখন পলি বুঝল তখন সে ওহারাকে বাধা দেয়নি কেন? যখন ঘটেছে তখন পলি কি আনন্দ পেয়েছে? নিশ্চয়ই পলি বিশেষ রকম যৌন আনন্দ পেয়েছে। তা না হলে লোকটা যে ওহারা বুঝেই পলি তাকে থামাতো। পলি বিশেষ আনন্দ বলতে কি বোঝাতে চাইছে? ইত্যাদি ইত্যাদি আর ইত্যাদি। একসময় প্রশ্নের ঠেলায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পলি ঘুমিয়ে পড়ল। একটু পরে অবশ্য সব ঠিক হয়ে গেল। আর পলি যখন আবার ম্যাকিতকে দিব্যি কাটতে বলল যে সে কিছুতেই ফ্যানিকে সাথে করে নিয়ে কোথাও যাবে না, তখন ম্যাকিত তো বেজায় খুশি। ম্যাকিত পলিকে বুঝিয়ে সুঝিয়ে পলির বাবার কাছে গিয়ে থাকতে রাজি করালেন। তার মতে তাতে ম্যাকিতের একটা বড় লাভ হবে। বুড়ো পিচাম তার জামাইয়ের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে সেটা পলি আগেই জেনে গিয়ে ম্যাকিতকে জানিয়ে দিতে পারবে। সব ভালোভাবে মিটে যাবার পর সুখী দম্পতির মতো একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে দুজনে দুজনকে বিদায় জানালেন। যখন ম্যাকিত চলে গেলেন তার সাথে ছিল সেই বাছুরের চামড়ার মোটা সেলাই দেওয়া দস্তানা আর গুপ্তি। ট্রেন সেই সন্ধেবেলা। তবে তার আগে ম্যাকিতকে অনেকগুলো কাজ সারতে হবে। ওহারা লোকজন বিগড়ে রয়েছে। একবার অ্যারন আর এক ওপার ভাইয়ের সাথে দেখা না করলেই নয়। তবে প্রথমে ম্যাকিত গেলেন গনের কাছে। এই সেই ব্যক্তি যার হাতে ম্যাকিত তার শ্বশুরের সহচর কক্সের কুকীর্তির অনেক প্রমাণ তুলে দিয়েছিলেন। এখনও অবশ্য গন সেসব প্রকাশ করেননি। গন বাড়ি ছিলেন না। বাড়ির লোক জানালো তিনি করেসপন্ডেন্ট কাগজের দপ্তরে গিয়েছেন। সেখানে গিয়ে দেখলেন গনকে ঘিরে রেখেছে কয়েকজন সাংবাদিক। গন নিয়মিত রেস খেলে। এই সাংবাদিকারা সে ব্যাপারে তার থেকে মূল্যবান উপদেশ আহরণে ব্যস্ত। ম্যাকিতকে দেখেই সবাই চুপ হয়ে গেলেন। আরে, একজন বলে উঠলেন, এই যে ম্যাকিত, আমাদের দোস্ত। তা এখানে যে? তোমার গ্রেপ্তারের বিরুদ্ধে অভিযোগ জানাতে বুঝি? তা গ্রেফতার করতে কি ওরা এখানেই আসবে? তাহলে একদম তুমি ঠিক কাজ করেছ। মধ্যমণি হয়ে বসে গন মিটিমিটি হাসছিলেন আর এত বড় একডালা গাম চিবাচ্ছিলেন। তিনি বুঝে গেলেন এখনও ম্যাকিত কিছুই জানেন না। বুক পকেট থেকে একটা খবরের কাগজের কাটিং বার করলেন গন। পুলিশ ম্যাকিতকে খুঁজছে। সব কাগজের সকালের সংস্করণে তার নাম ও ছবি প্রকাশিত হয়েছে। বিচার একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বলেছেন মেরি সয়ারের লেখা সেই অসমাপ্ত চিঠির কথা। ম্যাকিতের হাত ধরে তাকে সরিয়ে নিয়ে গেলেন গন। একসাথে তারা ঢুকলেন এক পানশালায়। গন জানালেন কক্সের বিরুদ্ধে যে নথি ম্যাকিত তাকে দিয়েছেন তা আসলে নৌবহর অফিসের হেল সাহেবের বিরুদ্ধে নথি, কারণ তার স্ত্রী ব্যাপারটাতে জড়িত। এ নিয়ে খুব তাড়াতাড়ি লেখালেখি শুরু হবে। এই নথি কাজে লাগিয়ে হেলকে ব্ল্যাকমেল করে গন যে বেশ দুপয়সা কামিয়ে নিচ্ছেন সেটা ম্যাকিতের কাছে বেমালুম চেপে গেলেন গন। সে টাকা যার পরিমাণ বেশ ভালো, আসলে যাচ্ছে পিচামের পকেট থেকে
আর তার ফলে ম্যাকিতের প্রাপ্য পণের টাকা যাচ্ছে কমে। ম্যাকিত গনকে বুঝিয়ে বললেন যে তিনি কারো বদনাম সেভাবে চান না, তার শুধু লক্ষ্য কক্স ও তার সাঙ্গপাঙ্গদের শিক্ষা দেওয়া। গন কথা দিলেন এ ব্যাপারে তিনি যথাসাধ্য করবেন, আর ম্যাকিতকে একটা ইন্টারভিউ দিতে হবে। দুজনে মিলে ইন্টারভিউয়ে কি ছাপা হবে তৈরি করে ফেললেন। সন্ধ্যাবেলার সংস্করণে তার ছাপাও হয়ে গেল। বণিক রাজকুমার ম্যাকিত পুলিশের অভিযোগে অতীব বিস্মিত। ছাপা হলো, আমি ব্যবসায়ী, ক্রিমিনাল নই। হ্যাঁ, আমার শত্রু আছে। আমার দোকানগুলোর অভাবনীয় সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আমার শত্রুরা এইসব চক্রান্ত করেছে। আমি এভাবে খেলি না, আমি চলি সোজাসুজি। আমার খদ্দেরদের পরিষেবা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমি আমার প্রতিযোগীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার গায়ে ওরা যে কাদা ছোড়ার চেষ্টা করছে তা আকাশে ছোড়া থুতুর মতো ওদের নিজেদের গায়েই এসে পড়বে। আমি আশা করি খুচরো ব্যবসায় আমার যত বন্ধু আছে, যাদের ভালো মন্দ আমার নিজের ভালো মন্দের থেকে কিছু আলাদা নয়, তারা নিশ্চয়ই আমাকে কোনো সন্দেহ করবে না। এই মেরি সয়ারকে বলতে গেলে আমি চিনিই না। যতটা জানি তা হলো ওনার মালবেরি স্ট্রিটে একটা ছোট দোকান ছিল। আরও ডজনখানেক দোকানের সাথে আমার যা সম্পর্ক, ওনার সাথেও তাই। আমার ধারণা উনি আত্মহত্যা করেছেন। অন্য যে কোনো ব্যবসায়ীর মতো আমিও এই ঘটনায় মর্মাহত। কোনো ব্যবসায়ীর থেকে বেশি কেউ জানে না এই ঘটনা কতটা বিষাদবহ। মনে হয় শ্রীমতী সয়ার খুবই দুরবস্থায় পড়েছিলেন। এই ইন্টারভিউ দেবার পর ম্যাকিজ গাড়ি ভাড়া করে চলে গেলেন কমার্শিয়াল ব্যাংকে ও হেনরি ওপারের সাথে দেখা করলেন। সকালের কাগজে ম্যাকিতের নামে একেবারে হেডলাইন এসে গিয়েছে, কাজেই ম্যাকিতকে এভাবে এখানে দেখে ওপার স্বাভাবিকভাবেই খুবই অবাক। শান্তভাবে ম্যাকিতের কথা শুনলেন, তারপর বললেন, আপনার জেলে যাওয়া চলবে না। সে আপনি অপরাধী বা নিরপরাধ যাই হন না কেন, বিদেশে চলে যান। সেখানে থেকেই আপনি ব্যবসা সামলাতে পারবেন। সিপিবিতে আপনার সব বন্ধু আছে, আর আমরাও আছি। আপনি চাইলে আমরাও সাহায্য করব। কিন্তু এখনই যেতে হবে আপনাকে। অ্যারন এসেছে, সেই উৎকণ্ঠায় মরে যাচ্ছে। চিন্তিত মুখে সেখান থেকে চলে গেলেন ম্যাকিট। তাকে সরিয়ে দেবার জন্য ওপারের ব্যগ্রতা তাকে আরও বেশি চিন্তায় ফেলেছে। আবার গাড়ি ভাড়া করে চলে এলেন লোয়ার ব্ল্যাকস্মিথ স্কোয়ারে। এখানে একটা নোংরা চেহারার নাপিতের দোকানে ঢুকলেন। ঘরটার ছাদ নিচু, ভেতরে ধোয়ার গন্ধ, কিন্তু ব্যবসা বেশ জোরদার চলে। লন্ডনে দ্বিতীয় কোনো জায়গা নেই যেখানে কেউ এখানকার তুলনায় বেশি দ্রুততায় এত খবর জোগাড় করে ফেলতে পারবে। কোনো চেয়ার খালি নেই। অপেক্ষমান আরও কিছু লোকের সাথে ম্যাকিত একটা বেঞ্চিতে বসলেন। সামনে রাখা রয়েছে একটা তামার পাত্র, যেটা সিগারেটের ধ্বংসাবশেষ আর চিবানো চুইংগামে ভরা। চেনা কাউকে নজরে পড়ল না। একটা খয়াটে চেয়ারে ছুঁচোমুখ লোক তার স্বরে কোন এক ওলন্দাজ ডকে কাস্টমসের অত্যাচারের কথা বলছিল। ওরা চায় না দেশে কোনো কিছুর দাম একটু কম থাকুক। লোকটি অত্যন্ত রাগতভাবে বলল, গরিব হয়ে জন্মছ, তাই হিরে কিনতে পারবে না। অসহ্য। লোকের তো কয়লা আর আলু চাইই চাই, কিন্তু যদি হিরে কিনতে গিয়ে অসুবিধেতে পড়ে তাহলে তো হাত নেড়ে চলে যাবে। ম্যাকিত বক্তাকে খেয়াল করলেন। লোকটার সাথে তার নিজের চিন্তা ভাবনা মেলে। এখানকার নাপিতটি ছিঁড়িছাঁধীন দানব বিশেষ, কিন্তু মাথাটা দেহের তুলনায় অস্বাভাবিক রকম ছোট। আচরণে একেবারে বইয়ের পাতা থেকে উঠে আসা ক্ষৌরকার। ম্যাকিত যখন বসলেন তখন চট করে চোখের কোনা দিয়ে তিনি দেখে নিয়েছেন ম্যাকিতকে। ওর সাথে ম্যাকিতের একটা ব্যবস্থা করা আছে। ম্যাকিত এখানে আসলেই তিনি আলোচনা নিয়ে আসবেন ম্যাকিত সংক্রান্ত কোনো প্রসঙ্গে। এবারও তাই হলো। দোকানে সবাই এখন মেরি সয়ারের হত্যা নিয়ে আলোচনা করছে। সাধারণভাবে মত হলো এই হত্যার সাথে ওই মহান ব্যবসায়ীর কোনো যোগাযোগ থাকতেই পারে না। স্মাগলারটি বলল, ওরকম একজন লোক এ কাজ করতেই পারে না। ওকে দিনে কত কাজ করতে হয় তোমরা ভাবতে পারবে না। আমি শুনলাম মহিলা নাকি ওনাকে হুমকি দিচ্ছিলেন। ওই মেয়ে কি নিয়ে ওনাকে হুমকি দেবে? ও ওরকম কিছু করে থাকলে সঙ্গে সঙ্গে পুলিশ ওকে গ্রেফতার করে নিয়ে যেত। ওসব করে বেড়ালে পুলিশের বদনাম হবে না? পুলিশের বদনাম করবে আর পুলিশ ছেড়ে দেবে? আবার এও শুনছি ম্যাকিতের অ্যালিবাই আছে। তোমরা কি মনে করো ওকে? তখন ওখানে দেখিনি এই কথা বলার জন্য ম্যাকিত সবাইকে 10 পাউন্ড করে দিয়েছে? কখনো না। উনি শুধু দেখতে চান যখন গ্রেপ্তার হবে কে সব থেকে জোরে হাসলো, ব্যাস, আর কিছু নয়। এতে মনে হয় সবার এই বিষয়ে কথা বলার উৎসাহ ফুরিয়ে গেল। তার বলার পালা আসা অবধি অপেক্ষা করলেন না ম্যাকিত। মোটা লাঠিটা বগলে করে ম্যাকিত সেখান থেকে বেরিয়ে এলেন। 2-3টে গলি পেরিয়ে ম্যাকিত থামলেন প্রায় ভেঙে পড়া একটা একতলা বাড়ির সামনে। এখানে থাকেন এক কয়লা ব্যবসায়ী। দরজার পাশে ঝুলছে একটা ব্ল্যাকবোর্ড, যাতে কয়লার দাম চক দিয়ে লেখা রয়েছে। ম্যাকিত দেখলেন অ্যানথ্রাসাইটিসের পাশে লেখা 23।
কাজেই ম্যাকিট সেই দরজায় লাঠি দিয়ে আঘাত করে 23 নম্বর বাড়িতে ঢুকে পড়লেন। কখনো অ্যান্থ্রাসাইটের দাম হয় 2300, কখনো বা 2700 বা 2900। ওতেই বুঝে নিতে হবে দলের আসল ঘাঁটি এখন সেই বাড়িতে। একবার ম্যাকিট ওহারাকে বলেছিলেন, কয়লার আসল দাম বিভিন্ন ঘটনাবলীর ওপর নির্ভর করে। সেসব ঘটনার সাথে আসলে কিন্তু কয়লার কোনো সম্পর্কই নেই। তাছাড়া এই কয়লা ব্যবসায়ী অ্যান্থ্রাসাইট কয়লা বেচেই না। দুটো বড় গুদাম পেরিয়ে হেঁটে গেলেন ম্যাকিট। গুদামগুলোতে 3 ডাঁই করে রাখা। তার পায়ের আওয়াজে প্রতিধ্বনি হচ্ছিল। তৃতীয় একটি গুদামে ঢুকলেন। এখানে একটা অফিস রয়েছে আর আলো জ্বলছে। মেহগনি কাঠের টেবিলে বসে রয়েছেন গ্রুচ আর ফাদার। পাশে বিয়ারের বোতল। বেশ সুসজ্জিতা এক মহিলা গ্রুচের থেকে ডিকটেশন নিয়ে চিঠি লিখছিলেন। পাশের ঘরে প্যাকিং বাক্সে পেরেক ঠোকা হচ্ছে। নেতা আসতেই গ্রুচ উঠে দাঁড়ালেন। ফাদার বসেই রইলেন। আপনি মাঝে মাঝে আসেন, ভালো লাগে, বিবর্ষ হয়ে বললেন ফাদার। এখানে করবার কিছুই নেই, শুধু ঝামেলা আর অসন্তোষ। সে কথার উত্তর না দিয়ে ম্যাকিট তাক থেকে একটা মোটা খাম তুলে নিয়ে গিয়ে বসলেন এক রাজকীয় চেয়ারের হাতলের ওপর। একসময় এই চেয়ারের অবস্থা ভালো ছিল সিপিবির কার্যালয় শহরে। এখানে তাদের গুদাম। এই দুইয়ের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ ছিল না। যা যোগাযোগ সব অত্যন্ত বাঁকাচোরা পথে। যতক্ষণ ফাদার বসে থাকলেন কোনো কথা বললেন না ম্যাকিট। গ্রুচ অগত্যা কথা বলতে আরম্ভ করলেন। এই জোর করে তৈরি করা কর্মহীন অবস্থা সবার পক্ষেই খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। এখনও গুদামে বেশ কিছু মাল আছে, আধা ভরা তো বটেই। ওহারা কর্মচারীদের বলে দিয়েছেন তারা তাদের নিজেদের মতো কাজ করে যেতে পারে। গুদামে আবার মাল লাগলে ওহারা বলে দেবেন। কিন্তু কাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি তাদের দেননি ওহারা। সেসব তো কোম্পানির সম্পত্তি। পুরনো সেকালে যন্ত্রপাতি নিয়ে ওরা কাজ করতে পারবে না, করার চেষ্টাও করবে না। তার থেকেও বড় কথা, একসাথে কাজ করতে যেটা লাগে সেই পরিকল্পনারই তো মস্ত অভাব। কাজেই সবাই এখন নিষ্কর্মা হয়ে বসে নিজেদের মধ্যে কেবল ঝগড়া করছে। ম্যাকিট হাসলেন। আমার মনে হয়েছিল মাইনে পাওয়া নিশ্চিন্ত জীবনের জন্য ওরা ঠিক যোগ্য নয়, বললেন ম্যাকিট। ওরা আবার স্বাধীন হতে চাইল, শৃঙ্খলহীন, মুক্ত। ওরা সবসময়ই পরিবর্তন চায়, আর যা চায় তা পেয়ে গেলে অবাকও হয় না। আমি তো যদি কখনো যা চাইছি তা পেয়ে যাই, আমি মনে মনে প্রমাদ গুনি, বুঝি এইবার একটা ধাক্কা আসছে। ওদের হাতে যন্ত্রপাতি নেই, তাই এই দশা। ওসব পেয়ে গেলে ওরা ঠিক হয়ে যাবে, কর্কশভাবে বললেন ফাদার। যদি পেত, বললেন ম্যাকিট। ফাদার আবার আক্রমণ শানালেন। কোয়াইট তো চাইছে আমাদের কাছ থেকে নতুন ড্রিল কিনে নিতে। ও বলছে ওর কাছে অনেক টাকা আছে, আর ও ছাড়া কেউ এই ড্রিল চালাতেও পারবে না। ছাড়বার পাত্র নান ম্যাকিট। আমি ড্রিল বেচব না, আর আমার টেবিল আপনার বসার জন্য নয়। গুদামে কি মাল আছে তার তালিকা পরিষ্কার করে একটা কার্ডবোর্ডে লেখা ছিল। সেটা হাতে তুলে নিলেন ম্যাকিট। মাথা নেড়ে মহিলাকে বুঝিয়ে দিলেন যে তার আর থাকবার দরকার নেই। এখনো গুদামে এত মাল রয়েছে কেন? ঠিকই তো হয়েছিল এই 23 নম্বর বাড়ির সব গুদাম খালি করে ফেলা হবে। গ্রুচ ফাদারের দিকে তাকালেন। এখন ফাদার গজগজ করা বন্ধ করেছেন। ওহারা তো সেসব কিছু আমাদের বলেনি, বললেন গ্রুচ। এখনও তার চোখ ফাদারের দিকে। বিস্মিত হলেও সেটা প্রকাশ করলেন না ম্যাকিট। একটা ক্যাটালগ নিয়ে পাতা উল্টাতে লাগলেন। উদ্দেশ্য পরের কথাটা বলার আগে কিছুটা সময় নেওয়া। তারপর শান্তভাবে বললেন, 29 নম্বর শেড খালি করে ফেলতে হবে। এমন হতেই পারে খুব শিগগিরই ওহারাকে লোককে দেখাতে হবে যে ওই শেড খালি। তাহলে মালগুলো রাখা হবে কোথায়? এ তো সবই প্রায় তামাক আর দাড়ি কামাবার সরঞ্জাম। সবই খুব নতুন। এখন তো গুদামে রাখতেই হবে। বার্মিংহামের মালও রয়েছে। কাগজটা এখনও তাই নিয়ে 1 মাইল লম্বা লেখা লিখছে। তাছাড়া চামড়া আছে, উল আছে। ওগুলো অবশ্য দোকানে যেতে পারে। না, ওসব করা যাবে না। কিছুই বাঁচা যাবে না, চাইলে পুড়িয়ে ফেলতে পারো। সেদের ওপর তো বিমা করা আছে। বড় ধাক্কা খেলেন গ্রুচ এই কথায়। কিন্তু ছেলেরা তো এসব কাজে লাগাতে পারে। এসব নষ্ট করে ফেলতে হলে ওরা বিপদে পড়ে যাবে। ওরা খেটে এসব জোগাড় করেছে। ম্যাকিটের এই আলোচনায় আর কোনো উৎসাহ ছিল না। আমার ধারণা ওদের সেই খাটনির জন্য ওরা পয়সা পেয়ে গেছে, আর এসবের ব্যবস্থা করার জন্য যা পরিশ্রম করতে হবে তার জন্য ঘন্টা হিসেবে পয়সা দিয়ে দেব আমি। আমি এর থেকে কোনো কিছু বিক্রি হোক চাই না। ওরা চাইলে ওদের নিজেদের জন্য তামাক দোকানে গিয়ে পয়সা দিয়ে কিনে আনুক। আরেকটা কথা, সব কাগজে সই করবে আমার বউ, ওহারা করবে না। আর কিছু বলার আছে? উঠে পড়লেন ম্যাকিট। দস্তানা পড়তে লাগলেন। গ্রুচ টেনে বসালেন তাকে। হানিমাকার তো প্রায়ই আসছে। সে বলছে যে সে যে কোনো কাজ করতে রাজি।
সেফটি লকের ব্যাপারটা তো জমল না। ব্যাপারটা কি? বেশি সুরক্ষিত হয়ে গিয়েছিল নাকি সুরক্ষিত হয়ইনি? না না, সেসব কিছু না, কিন্তু ওই কারখানা ওকে প্যাটেন্টের ব্যাপারে ঠকিয়েছে। ম্যাকিত আবার হাসলেন। হানি মেকারক ছিলেন ম্যাকিতের বিশেষ আস্থাভাজন। সে একেবারে ওস্তাদ চোর। কিন্তু তারপর তার শরীর খারাপ হয়ে পড়ল। সেই যুগে লোকে শরীরচর্চাকে তেমন গুরুত্ব দিত না, সেও দেয়নি। হানি মেকার শরীরে জোর কমে যাবার পর মন দিল আবিষ্কারে। একটা সেফটি লক আবিষ্কার করল। সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগালো সে। তা সে অভিজ্ঞতার বহর বড় কম নয়। একটা নামী তালা কোম্পানিতে সে তার আবিষ্কার নিয়ে গিয়েছিল। চোর জানত না সেখানে বাটপার বসে আছে। ঠিক আছে, হানিমেকারকে বলো একটা দোকান খুলতে। এই বলে হেসে চলে এলেন ম্যাকিট। হাসলেন বটে, কিন্তু মন ভালো নেই। তার কথা শোনা হয়নি। যে কোনো দিন অ্যারনের মনে হতে পারে একবার গুদাম দেখতে আসার কথা। আর ফ্যানি তো জানে ম্যাকিট গুদাম খালি করতে বলে দিয়েছেন। তার মানে সব খালি হয়ে গেছে। নিশ্চিন্তে অ্যারনকে আসতে দেবেন ফ্যানি, আর তিনিই সে দেখবেন গুদাম মালে ঠাসা। বড় রাস্তায় এসে ম্যাকিট একটু ভাবলেন, ফ্যানের কাছে সোজা যাবেন না, টুন ব্রিজে মিসেস লেকজারের আড্ডায় ঢু মারবেন। শত হলেও দিনটা বৃহস্পতিবার, অভিসারে যাওয়ার দিন। তারপরে মনে হলো ফ্যানি নিশ্চয়ই তাকে বিদায় জানাতে রেল স্টেশনে আসবেন। টুন ব্রিজে গেলে ব্রাউনের সাথে দেখা হতে পারে। তিনিও বৃহস্পতিবারে ওইখানে যান। ম্যাকিট আর ব্রাউন ওখানে বসে পাশা খেলেন। ম্যাকিটের মতে তার এই নিয়মিতভাবে মিসেস লেকস্টার পরিচালিত বেশ্যালয়ে গমনের একটা যুক্তিগ্রাহ্য কৈফিয়ত দেয়া দরকার। তার ব্যবসার বিশেষ চরিত্র অবশ্য একটা কৈফিয়ত হতেই পারে। এখানে আসলে যেটা সবথেকে বেশি লাভ হয় ম্যাকিতে, তা হলো তার দলের নানা সদস্যের ব্যাপারে জরুরি কিন্তু অত্যন্ত গোপন খবর। তিনি অকৃতদার কাজেই এরকম জায়গায় আসার অধিকার তো তার আছেই, কিন্তু তার মতে এখানে আসার কারণ পুরোমাত্রায় ব্যবসায়ী। আমোদ প্রমোদের ব্যাপারটা অনুষঙ্গ মাত্র। ম্যাকিতের একটা নিজস্ব ব্যাখ্যাও ছিল। বুর্জোয়া অস্তিত্বের সম্ভবত সবথেকে বড় কথা হলো একটি জিনিসের সযত্নে লালন, তার নাম অভ্যাস। ম্যাকি তো বলতেন তিনি এখানে আসেন শুধু অভ্যাসের কারণে। অল্প বয়সে কিছু বাড়াবাড়ি করা হয়ে গেছে বটে, তবে তারপর থেকে ম্যাকির তার যৌন চাহিদা মেটানোর সাথে হয় তার ব্যবসায়িক স্বার্থ, নয়তো বিলাসিতা যোগ করে নিতেন। এভাবেই কখনো পেতে চাইতেন এই হতদরিদ্র মেয়েদের, আর কখনো বা ফ্যানি ক্রাইসলারকে। ম্যাকিট ভালোই বুঝতেন এই বিয়ে করার ফলে তার বেশ ক্ষতি হয়েছে। মানে তার সংস্থার কেনার দিকটা বিচার করলে ক্ষতি হয়েছে তো বটেই। মেরি সয়ারের মৃত্যুতেও কিছু লোকের কাছে তিনি বিরাগভাজন হয়েছেন। তারা হয়তো এখন একসাথে বসে বলছে, ম্যাকের বেশ পয়সা হয়েছে, সে ভাবছে সে একেবারে উপরে চলে গেছে। ম্যাকিট যে চিরকাল ম্যাকিথ নামেই পরিচিত ছিলেন, কথা হলপ করে বলার মতো কেউ ছিল না। আবার কথা বলার মতোও কেউ ছিল না যে আগে তিনি পরিচয় দিতেন অমুক বা অমুক নামে। তিনি রাস্তার গুন্ডা ছিলেন, বা ছিলেন কেরানি, বা অমুক বাড়িতে থাকতেন। কিন্তু প্রতিদিন এরকম একটা গুজব হয়তো ছড়াচ্ছিল যে আগে ম্যাকিথ সাধারণ একজন নাগরিক ছিলেন, আর এরকম গুজব একবার ছড়িয়ে গেলে বেশ খরচ সাপেক্ষ ও বিপজ্জনক কাজ করে ম্যাকিথের চারপাশে সেই ধোঁয়ার আবরণ আবার তৈরি করতে হতো। এই ধোঁয়ার আবরণ না থাকলে তো একজন ফুলে ফেপে উঠতে পারে না। এই মোটাসোটা চেহারা নিয়ে ওসব বিপজ্জনক কাজ করা যায় না। আর তাছাড়া এখন ম্যাকিথ ওসবের থেকে মাথা খাটিয়ে জালজোট চুরি করতে অনেক বেশি আগ্রহী। তাই ম্যাকিথ টুলস ব্রিজে এলেন। খবর সংগ্রহ করতে হবে, ব্রাউনের সাথে দেখা হওয়াটাও দরকার। সোজা একতলায় যেসব ঘর আছে সেখানে গেলেন না ম্যাকিথ। একটা ভাঙাচোরা সিঁড়ি বেয়ে উঠে গেলেন রান্নাঘরে। কয়েকটি মেয়ে বসে কফি খাচ্ছিল। সায়া পরা এক মহিলা কাপড় জামা ইস্ত্রি করছিলেন। জানলার ধারে কয়েকজন হালমা খেলছে। একটা রোগা চেহারার বোচা নাক মেয়ে এক পাঁজা স্টকিংস নিয়ে রিফু করতে বসেছে। সকলেই খোলামেলা পোশাকে, শুধু একজন একটা রাতে পরা জামা পরে আছে। ম্যাকিটকে দেখে এক বিস্ময়ে চাপা গুঞ্জন উঠল। ওই ইস্ত্রি করার টেবিলে খবরের কাগজ রাখা রয়েছে। তাতে রয়েছে গনকে দেওয়া ম্যাকিথের সাক্ষাৎকার। সেটা মেয়েরা সবাই পড়েছে। এরপরেও যে অন্য বৃহস্পতিবারের মতো ম্যাকিথ এসেছেন, এতে সবাই খুবই খুশি। তখনও ব্রাউন আসেননি। ম্যাকিথকেও কফি দেওয়া হলো। ম্যাকিথ দস্তানা পরা হাত বাড়িয়ে খবরের কাগজটা টেনে নিলেন। কাগজের দিকে চোখ রেখেই ম্যাকিথ বললেন, আমি আজ চলে যাচ্ছি, মানে আজ সন্ধে। ভাবলাম এখনো মনে পড়ছে যে আজ বৃহস্পতিবার। ব্যাপারটা কিরকম বোকা বোকা, তাই না? কিন্তু কি করা যাবে,
একটা লোক যখন অভ্যাসের দাস হয়ে পড়ে তখন কিছুই করার থাকে না। আমার সবথেকে পুরনো অভ্যাস তো আর ছাড়তে পারি না। না হলে বিকেলের মধ্যেই চলে যেতাম। আচ্ছা, ব্রাউন কোথায়? একটা ঘরে একটা ঘণ্টা বাজল। সেই মহিলা ইস্ত্রি রেখে গায়ে একটা সুতির কাপড় জড়িয়ে বেরিয়ে গেলেন খদ্দেরের সাথে কথা বলতে। 5 মিনিট বাদে তিনি ফিরে এলেন। আঙুল দিয়ে দেখলেন ইস্ত্রি কতটা গরম আছে। তারপর আবার সেই কাজে ফিরে গেলেন। বেশ অবজ্ঞার সাথেই ম্যাকিটকে প্রশ্ন করলেন, তাহলে আপনি বলছেন মেরি স্যারের খুনের ব্যাপারে আপনার হাত নেই? বেশ, বলে মেকিট তাকালেন মহিলার দিকে। আমাদের মনে হয়েছে এসব কাজ এখন আপনাকে দিয়ে হবে না। কে ভেবেছে সেরকম? ম্যাকিট কৌতূহলী। মহিলা বললেন, উত্তেজিত হচ্ছেন কেন? শুধু আপনাকে নিয়েই তো আর বাজারে কথা চলছে না। ম্যাকিট চট করে আবহাওয়াটা বুঝে নিলেন। কিছু একটা গোলমাল চলছে। এই নোংরা রান্নাঘরে বসে মহিলার ইস্ত্রি করা দেখতে দেখতে ম্যাকিট মনে মনে নিজের অবস্থাটা ভেবে নিলেন। অনেকদিন এরকম গভীরভাবে ভাবেননি। যে মাটির ওপরে দাঁড়িয়ে তিনি সব সময় লড়াই করেছেন, সে মাটিটা দুলছে। যে মূর্খগুলো এতকাল তার হয়ে মাল কিনেছে, এখন আর বুদ্ধিমান নেতার মতো শুনে চলতে চাইছে না। ছোটখাটো কিছু বিষয় যা বিগত কয়েক সপ্তাহে ম্যাকিতের মনেই হয়নি, এখন ম্যাকিটকে ভাবাচ্ছে। তার বেশ কিছু সুচিন্তিত ও খুবই পরিষ্কার নির্দেশ মানা হয়নি, আর এসব কথা তার কাছে গোপন করে গিয়েছেন দলের নেতারা। মালের যোগান বন্ধ হবার পর থেকে বেশ কয়েকবার গ্রুজ বলেছেন কর্মীদের অসন্তোষের কথা। এটাও ভাবার মতো, এই মূর্খগুলো বড় মাপের কোনো কাজ বুঝতেই পারে না। আর এবার ম্যাকিটকে অনেকটা রূঢ় সত্য বুঝতে হলো। তার সবথেকে জরুরি নির্দেশগুলো ওহারা ক্রমাগত অগ্রাহ্য করে গেছে। কিছুদিন যাবৎ ওহারার ব্যবহার হয়ে পড়েছিল পুরোপুরি বেয়ারা। আজ সে চাইল সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আর যখন সে নিয়ন্ত্রণ পলির হাতে তুলে দিলেন ম্যাকিট, তখন সে বেশি তর্ক না করে চলে গেল। কিন্তু কেন? ম্যাকিটের মাথার মধ্যে অসন্তোষের লু বইছে। পলি? তাহলে কি পলি আর ওহারার মধ্যে কিছু চলছে? এখন পুরো নিয়ন্ত্রণ তার হাতে। সে নিয়ন্ত্রণ কিভাবে কাজে লাগাবে পলি? এখন ম্যাকিট বুঝলেন যে টেমসের ধারে সেই পিকনিক থেকে ফেরার পথে যা ঘটেছিল তা ভেবে এত বিরক্ত লাগত কেন তার। ম্যাকিটের মনে হলো, যে নারী অল্প আলাপেই এত কিছু করতে দেয় একজন পুরুষকে, সে অতিমাত্রায় কামুক। সে কখনো ভালো বউ হতে পারে না। আর এটা শুধু যৌনতার প্রতি অতিমাত্রায় আকর্ষণ নয়, এটা ব্যবসার প্রতি দ্বিচারিতা। নিজের সম্বন্ধেই যে নিশ্চিত নয়, তার হাতে ক্ষমতা গেলে তো সর্বনাশ হবে। মহিলার বিশ্বস্ততার প্রকৃত অর্থ এখানেই লুকিয়ে আছে। আর কত সহজে এই দুজনে ম্যাকিতে চলে যাওয়াটা মেনে নিল। বলল না, তুমি না থাকলে ভালো লাগবে না। পলি বেশ বুদ্ধিমতী, বিশেষ ধরনের বুদ্ধি ধরে সে। একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালেন ম্যাকিট। অফিস ঘরগুলো ঘুরে দেখলেন। বেশ বড় বড় ঘর। কিছু অফিসের আসবাব জাতের কিছুই রাখা নেই। কিছু সাধারণ সোফা, কয়েকটা ছোট টেবিলের ওপর লেখার প্যাড। কয়েকটা ঘরে সোফাও নেই, সবুজ ব্লটিং পেপারওয়ালা টেবিল আছে। এগুলি এ অফিসের বিশেষ ব্যবস্থা। এখানে খদ্দেররা বসে নিজেদের চিঠিপত্র লেখার কাজ সেরে নিতে পারেন। এখানকার মেয়েরা সব শর্ট হ্যান্ড আর টাইপে ওস্তাদ। এখানে মূলত ব্যবসায়ীদের আনাগোনা। ম্যাকিতের ডিকটেশন দিয়ে কয়েকটা চিঠি লেখানোর দরকার ছিল, কিন্তু জেনি ছাড়া কাউকে দিয়ে কাজ করিয়ে খুশি হতেন না ম্যাকিট। জেনি ঠিক জানে ম্যাকিতের রকম সকল। দরকার হলে অল্প কয়েকটা কথা বলে দিলেই জেনি পুরো চিঠি তৈরি করে ফেলতে পারে। কিন্তু জেনি সেখানে ছিল না। সে ব্লুমসবেরির সাথে সমুদ্রের ধারে বেড়াচ্ছে। জেনির পদোন্নতিতে কেউ চোখ টাটায় না। খড়খড়ি ফাঁক করে ম্যাকিট শুনলেন পাশের ঘরে কেউ ডিকটেশন দিচ্ছে। অতএব আপনি যে কারণ দর্শিয়েছেন তা আমাদের কাছে যুক্তিগ্রাহ্য মনে হলো না। কাজেই আপনি সান্টোস দিয়ে অ্যান্টওয়ার্পে 85 1/5% কম দামে, অথবা আপনার দাম কমান, কারণ আপনি যে দাম বলেছেন তা অত্যন্ত চড়া। অত্যন্ত চড়ার তলায় দুবার আন্ডারলাইন করবে। কাস্টমসের ব্যাপারটা আমরাই দেখব। মুখ কালো করে ম্যাকিট আবার রান্নাঘরে ফিরে গিয়ে বসলেন। এখনও ব্রাউন আসেননি। ব্রাউনের সাথে কথা বলার পরেই বোঝা যাবে ম্যাকিটকে লন্ডন ছাড়তে হবেই কি না। এমনিতে পালাবার সব আয়োজন করা হয়ে গেছে। স্টেশনে গ্রুজ থাকবেন, হয়তো ফ্যানিও থাকবেন সাথে। 8 ঘন্টা কাটল। বাইরে অন্ধকার হয়ে গেছে। রাস্তার আলো জ্বলে যাবে এবার। খদ্দেররা আসতে শুরু করেছেন। এদিকে ব্রাউনের পাত্তা নেই। ম্যাকিট যে ওখানে বসে আছেন কেউ খেয়াল করল না। রান্নাঘরে বসে ঢুলতে লাগলেন ম্যাকিট। এই অবস্থায় স্রেফ চলে যাওয়া যায় না। আগে সিপিবির পুরো দখল নিতে হবে, তারপর সেটা বন্ধ করতে হবে। একটা লোকের পেছনে পুলিশ ঘুরছে, এদিকে সে শান্তিতে পালিয়েও যেতে পারছে না।
কি জীবন! আর চারদিকে যা সব অকর্মা মূর্খের দল, বিদেশের তুলনায় এখানে জেলে বসে ব্যবসা বেশি ভালো চালানো যেত। ম্যাকিতের স্বাদ হলো সমাজে বেশ মান্যগণ্য কেউ বলে পরিচিত হতে। যারা বড় ব্যবসা করেন তাদের জীবনে কিছুটা সততা, বিশুদ্ধতা, এমনকি বিশ্বাসযোগ্যতা থাকতেই হয়। তাই যদি না হবে, তাহলে লোকে সততাকে এত দাম দেয় কেন? পুরো সমাজ ব্যবস্থাই তো এই সততার উপর দাঁড়িয়ে। একটা লোক তার কর্মীদের থেকে যতটা পাওয়া দরকার সবটা আদায় করে তবেই না ভদ্র সভ্যভাবে ব্যবসা করতে পারে। নিজের লোকেদেরই যদি বিশ্বাস করা না যায়, তাহলে একটা লোক ব্যবসায় মন দেবে কি করে? অবশেষে 7টার সময় ব্রাউন এলেন। এদের দেখা হবার এটাই সর্বোৎকৃষ্ট জায়গা। এখানে ব্রাউনের পেছনে গুপ্তচর লেগে থাকে না। স্কটল্যান্ড ইয়ার্ডের কোনো অফিসার এখানে এসে হাজির হবেন সেটা ঠিক ভাবা যায় না। বাকি সবকিছু আলাদা, কিন্তু একটা লোকের ব্যক্তিগত জীবন তো আর কারো মাথা ব্যথার কারণ হতে পারে না। ব্রাউন এসেই বকাবকি করতে আরম্ভ করলেন। খাঁচায় বন্দি বাঘের মতো পায়চারি করতে করতে তিনি বললেন, তুমি এখনো এখানে কি করছো? বলছি তো ঝামেলা হবে। বিচার তদন্ত করছে, আর তাকে ভরসা করা যায় না। ও একবার গন্ধ পেলে ওকে ধরে রাখা যায় না, আর তখন ও কোনো কিছুই মানে না। তেমন মনে করলে ও ওর নিজের মাকে কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে আসতে পারে। আজ দুপুরে পুলিশের ডাক্তার দেহটা দেখেছে, বিচারের সাথে কথা বলেছে। ওরা এটাকে খুন বলে লিখেছে। তোমার অপরের সন্দেহ? সবথেকে ক্ষতি করেছে মেরি সয়ারের সেই চিঠি, যা তোমাকে ব্ল্যাকমেইল করবে বলে লিখেছিল মাগিটা। সেখানে তুমি যে চাকু, সেরকম সন্দেহ করেছে। এ ব্যাপারে কি জানতো ও? কিচ্ছু জানতো না, বললেন মাকিদ। মাকিদ এখন সোফায় বসে হাতে সন্ধ্যের খবরের কাগজ। স্রেফ সন্দেহ করেছে। আর ওই ফিউকুম্বি? বাতিল হয়ে যাওয়া সৈনিক, আমার শ্বশুরের চাকর। মনে হয় কিছুদিন আগে থেকে মেরির আশপাশে ঘুরঘুর করতে শুরু করেছিল। ব্রাউন নিজের জামার হাতায় কিছু একটা লিখলেন। ওহারা বলছে তোমার নাকি অ্যালিবাই আছে, কিন্তু তুমি তা দেখাতে পারবে না। হ্যাঁ, কোম্পানির মিটিংয়ের এজেন্ডা। দেখাবো কি করে? ওই মিটিংয়ের কথাই তো বলা যাবে না। একটা ভালো কথা হলো, যে দুজন খালাসি সে রাতে মেরি সয়ারকে দেখেছে, তারা বলেছে তার সাথে কেউ ছিল না। কিন্তু তোমার ওই চিরকুট, যেখানে তুমি মেরিকে আসতে লিখেছ একেবারে সব্বনেশে, ওর ওপরেই এখন কেস দাঁড়িয়ে। ব্রাউন আবার চেঁচাতে শুরু করলেন। ম্যাকিটের তখনই সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল। ম্যাকিট ভৎসনার ভরা চোখে তাকালেন ব্রাউনের দিকে। আমি তোমার কাছে অন্য কিছু আশা করেছিলাম, ফ্রেডি। আমার ধারণা ছিল কখনো যদি এরকম অবস্থায় পড়ি, সবাই আমাকে ল্যাং মারলেও তুমি থাকবে আমার পাশে। আমাদের বন্ধুত্বের খাতিরে তুমি আমাকে বলবে, এসো ম্যাকিট, এই তোমার আশ্রয়, এখানে থাকো। সব মান সম্মান যদি খুইয়েও থাকো, এখানে থাকলে তোমার পয়সা বাঁচাতে পারবে। কি বলতে চাইছো? ধাঁজিয়ে উঠলেন ব্রাউন। করুণভাবে তার দিকে তাকালেন ম্যাকিট। আমি বিদেশে বসে এখানে ব্যবসা চালাতে পারবো না। ভাবলে কি করে এরকম একটা কথা? ওপার বলেছেন আমি যদি জেলে যাই, আমার মান সম্মান সব ধুলোই লুটবে। আর আমি শুনেছি আমাকে এখান থেকে ভাগাতে পারলে ওরা আমার ব্যবসা চৌপট করে দেবে। আমাকে এখানেই থাকতে হবে, এভাবেই। আমি না হয় জেলে যাব, কিন্তু ওখানে বসেই আমি আমার কাজ করব। ফ্রেডি যে ঘোড়া দৌড়তে দৌড়তেই মরে, আর তার আগে থামে না, আমি সে ঘোড়ার মতন। এটা অসম্ভব, গর্জে উঠলেন ব্রাউন। কিন্তু ভেতরে ভেতরে তিনি দুর্বল হতে শুরু করেছেন। একবার ভাবো, বেশ মার্জিত কণ্ঠে বললেন ম্যাকিট। কত লোক তাদের ভবিষ্যতের চিন্তা আমার হাতে দিয়ে বসে আছে। তুমিও তাদের একজন। আমি যদি লন্ডন ছেড়ে যাই, তোমার টাকাও যাবে। আমি জানি সে ধাক্কা তুমি সামলে নেবে, কিন্তু অনেকেই শেষ হয়ে যাবে। ব্রাউন আবার গড়গড় করে উঠলেন। সব নষ্টের মূল আমার শ্বশুর। উনি আমাকে সহ্য করতে পারেন না। আমি তা নিয়ে কখনো বেশি মাথা ঘামাইনি। উনি অনেকটা সেই দাঁতের মতো, যেটাতে মাঝে মাঝে ব্যথা হয়, লোকে পাত্তা দেয় না। ভাবে ব্যথা হচ্ছে হচ্ছে, আবার সেরে যাবে। তারপর একদিন সকালে উঠে দেখে একেবারে গলফোলা গোবিন্দর মা হয়ে গিয়েছে। এরপরে প্রায় 1 ঘন্টা দুজনের কথা হলো। দুঃখের সঙ্গে ব্রাউন জানালেন নষ্টের মূল পিচামের সম্বন্ধে তিনি যা যা জানেন। পুলিশের কাছে পিচাম অচেনা ব্যক্তিবিশেষ নন। তার এই দোকান নিয়ে কমিশনারের ঘরে অনেক আলোচনা হয়েছে। প্রথমবার আলোচনা হয় বছর 12 আগে। পুলিশ চেষ্টা করেছিল তার ব্যবসা বন্ধ করতে, পারেনি। ব্রাউন সে কাহিনী শোনালেন ম্যাকিটকে। আমরা ওনার বাজনার দোকানের ব্যাপারে জানতাম, আর উনিও জানতেন আমরা চুপ করে বসে থাকব না। তাই একদিন উনি স্কটল্যান্ড ইয়ার্ডে এসে হাজির হলেন। সেখানে এসে উনি বক্তৃতা শুরু করলেন, গরিবেরও তো গন্ধ শোকার অধিকার আছে, ইত্যাদি ইত্যাদি। সেসব কথা যেমন হাস্যকর, তেমনি আমাদের পক্ষে অপমানজনক।
আমরা স্বাভাবিকভাবেই ওনাকে ঘাড় ধরে বার করে দিলাম। তবে আমরা খুব তাড়াতাড়ি বুঝলাম উনি কোনো একটা মতলব নিয়ে কাজ করছেন। ঠিক সেই সময় হোয়াইট চ্যাপেলের সবথেকে ফালতু অংশে একটা সৌধ উন্মোচন হবার কথা। ওটা কোনো মানবদরদের জন্য তৈরি হয়েছিল যে মদ্যপানের অপকারিতা নিয়ে প্রচার করতে নেমেছিল। বোকা কোথাকার! আমার মনে হয় উনি গ্লাসে করে লেমনেড বিতরণ করছিলেন, আর সেই কাজে ওকে সাহায্য করছিল কয়েকটা মেয়ে, যাদের কোথাও থেকে উদ্ধার করা গেছে। এই উদ্বোধনে মস্ত ব্যাপার তো, কথা ছিল রানী আসবেন। আমরা আশপাশটা সাফসুতরো করলাম। আসলে এই পরিবেশের জন্যই তো ওখানে লোকে মদ ধরেছে। সেটা তো আর রানীকে দেখানো যায় না। কয়েক গ্রাম চুনকামি একেবারে কেল্লাফতে হয়ে গেল। আমরা জায়গাটা একটা ছোটখাটো স্বর্গ বানিয়ে ফেললাম। ময়লা ফেলার মাঠ হয়ে গেল বাচ্চাদের খেলার জায়গা। ভাঙাচোরা খাড়াই উঠে যাওয়া বস্তি উৎসবের চেহারা নিল। ঘুপচি ঘর, যেখানে ২০-২৫ জন করে লোক থাকে, লম্বা ২০ ফুট নিশান টাঙানো হলো। সেসব লোক নোংরা জায়গায় থাকতে আপত্তি করে না। তেমন কিছু লোক তো অভিযোগই করে বসল নিশান টাঙানোর খুঁটি তাদের থাকার জায়গা নিয়ে নিচ্ছে। একটা বাড়ি যার যেমন সুনাম নেই, সেখান থেকে আমরা সবাইকে তাড়িয়ে দিলাম, আর বাইরে বোর্ড লাগিয়ে দিলাম দুর্গত মেয়েদের আবাস। তা দুর্গততা ওরা ছিলই। সোজা কথা, একটা ঘরোয়া খুশিতে ভরা চেহারা দেওয়ার জন্য যা যা করার সবই করলাম আমরা। কিন্তু যখন প্রাথমিক সমীক্ষা করতে এলেন প্রাইম মিনিস্টার, ঝামেলা শুরু হলো। চুনকাম করা সব বাড়ি, সব জানলা সাজানো হয়েছে ফুল দিয়ে, আর সেই সব জানলা দিয়ে পিচামের পোষা ভিখারিরা উকি মারতে লাগলো। তারা একেবারে শত শত। আর যখন প্রাইম মিনিস্টারের গাড়ি যাচ্ছে, সেখান দিয়ে তারা হেরে গলায় জাতীয় সঙ্গীত জুড়ে দিল। আমরা ওই মহল্লার বাচ্চাদের জন্য কিছু করার কথা ভাবিনি। কি লাভ? যতই কাপড় পরাও না, ওরা যে কঙ্কালসার তা বোঝাই যাবে। আর পুলিশের বাচ্চা দিয়ে ভরে রেখেও লাভ হতো না। একটা দুটো বস্তির বাচ্চা ঢুকেই পড়ত, আর পুলিশের বাচ্চাদের সাথে লাইনে দাঁড়িয়ে যেত। আর তারপরে ধরো আমাদের গোলাপি গাল প্রাইম মিনিস্টার হয়তো সেই বাচ্চাকে জিজ্ঞেস করে বসলেন তার বয়স কত, আর সে উত্তর দিল তার বয়স ১৬। এদিকে প্রাইম মিনিস্টার তো তার আয়তন দেখে ধরেই নিয়েছেন তার বয়স ৫। তাই সৌধের চারদিকে তখন এরকম ঠিকমতো বেড়ে না ওঠা প্রাণীর ভিড়। তারা সব ছোট ছোট দল করে এসেছে বেলুন আর ললিপপ নিয়ে। মন্ত্রীমশাই বেজায় বিভ্রান্ত, আর আমরাও পিচামকে ঘাটানো ছেড়ে দিলাম। এসব লোককে ঘাঁটিয়ে কাজ নেই। এই হলো তোমার শ্বশুর জোনাথন জেরেমিয়া পিচাম। ইয়ার কি নয়? ব্রাউন চিন্তিত, আর সেটা লোক দেখানো নয়। তিনি নিজেকে প্রস্তুত করে এসেছিলেন আজ একটা এসপার ওসপার হবে। ব্রাউনের অনেক দোষ আছে, কিন্তু তিনি ভালো বন্ধু হতে পারেন। তিনি আর ম্যাকিড একসাথে ভারতে ছিলেন, তখন তারা সেনাবাহিনীতে। বন্ধুত্বের প্রতি আনুগত্যের ওপর ম্যাকিড ভরসা করতে পারেন। ব্রাউন মাঝে মাঝে ঘনিষ্ঠ বন্ধুদের বলতেন, শুধু সেনাদের মধ্যেই এই আনুগত্যের ব্যাপারটা পাবে। কেন জানো? সহজ, তাদের আনুগত্যের পাঠ দেওয়া হয়। ধরো যখন বেয়নের অ্যাটাক করতে হবে, সাধারণত এসবের কোনো কারণ থাকে না। ঘ্যাঁচ করে বেয়নের গাঁথতে হবে, থেতলে দিতে হবে, পিষে দিতে হবে, সেটাই নির্দেশ। তখন সেই সেনার পাশে আরেকজন সেনাকে দরকার যে ওই একই কাজ করতে তৈরি। ঠিক এই অবস্থায় দেখবে সেনার আনুগত্য একেবারে ঝরে পড়ছে। এই আনুগত্য কিন্তু শুধু একজন বন্ধুর বন্ধুত্বের প্রতি আনুগত্য নয়, স্বজন পোষণে। কিন্তু সেনার পদোন্নতি হবে না, তাই তাকে অনুগত হতেই হবে। গেরস্থ লোক এসব বুঝবে না। সে বুঝবে না যে একজন জেনারেলের প্রাথমিক আনুগত্য রাজার কাছে, আর তারপরে আসে তার দেশের প্রতি আনুগত্য। এই মার্শাল ম্যাকমোহনের মতো। ম্যাকমোহন সবসময় অনুগত, তাই থাকবেন তিনি। যদি দেশের পতন ঘটে, তিনি আবার রাজার প্রতি অনুগত হয়ে যাবেন। আর এই চলে আসছে যুগ যুগ ধরে। এই হলো সত্যিকারের আনুগত্য। ম্যাকিজ যখন চলে গেলেন, তখন ব্রাউন তার বন্ধুর জেলে যাবার সিদ্ধান্ত মোটামুটি মেনে নিয়েছেন। অনেকটা নিশ্চিন্ত লাগছে এখন তার। এখনই ডিকটেশন দিয়ে একটা চিঠি লেখাতে হবে জেলের গভর্নরকে। দুজনে কথা বলে ঠিক করেছিলেন যে ম্যাকিদ ইয়ার্ডে গিয়ে আত্মসমর্পণ করবেন। কিন্তু যখন ম্যাকিদ বাসে উঠলেন, পলির চিন্তা তাকে বড্ড বিব্রত করল। কয়েক ঘন্টা ধরেই তিনি থেকে থেকে পলির চিন্তা করছিলেন। তাই পরিকল্পনা বদল করে ম্যাকিদ চলে গেলেন নানহেডে। ৮টা নাগাদ পৌঁছলেন। অবাক হয়ে দেখলেন পলির ঘরে আলো জ্বলছে। অনেক আগেই তো পলির তার বাবা মায়ের কাছে চলে যাওয়ার কথা। ছোট বাগানটার সামনে দুজন পুলিশ হেঁটে বেড়াচ্ছে। তারাও কোনো ছদ্মবেশে আসেনি। এবার অন্য একটা জানলায় আলো জ্বলে উঠল। পলি, তার মানে রান্নাঘরে। বোঝা যাচ্ছে সে ঠিক করেছে রাতটা এখানেই থাকবে। ম্যাকিড সদর দরজার দিকে এগিয়ে গেলেন। বাগানের গেটের কাছে থামতে হলো। কাঁধের ওপরে এক পুলিশের হাত এসে পড়েছে।
অফিসার অবশ্য তিনি নিজের স্ত্রীর সাথে কথা বলতে যাচ্ছেন শুনে তাতে রাজি হলেন। পলি রান্নাঘরে চুলার পাশে দাঁড়িয়ে ম্যাকিদের সাথে কারা এসেছে দেখেই বুঝল পলি। কিন্তু আসল অবাক হবার ব্যাপার, ম্যাকিদ এখনো লন্ডনে রয়েছে। তুমি তোমার বাপের বাড়ি যাওনি? রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বেশ রাগতভাবেই প্রশ্ন করলেন ম্যাকিদ। না, আমি তো ফ্যানি ক্রাইসলারের সাথে ছিলাম, শান্ত উত্তর পলির। আর ও তো সুইডেন যাচ্ছে। কিন্তু আমি যাচ্ছি না, আমার কিছু জামা কাপড় গুছিয়ে দাও। জেলখানায় গেলেন ম্যাকিদ মাথাতে একরাশ দুশ্চিন্তা নিয়ে, আর সব দুশ্চিন্তা পলিকে ঘিরে। পরদিন সকালে হাজতে তার সাথে দেখা করতে এলেন ওয়েলি। পিজাম পাঠিয়েছেন। ওয়েলি পলিকে ডিভোর্স করার কথা বললেন, আর এও জানালেন ঠাড়ে ঠোড়ে যে সেটা যদি করেন তাহলে ম্যাকিদের লাভই হবে। আপনি এইসব কেস কাছারি চাইছেন কেন? উকিলবাবু প্রশ্ন করলেন। আপনার ব্যবসা তো ফুলে ফেপে উঠছে। ডিভোর্স দিয়ে দিন, প্রসিকিউশন কেস তুলে নেবে। প্রামাণ্য দলিল আমাদের হাতে আছে। মিস্টার পিচাম তার কন্যাকে ফেরত চান, ব্যাস। কিন্তু ম্যাকিদ বেশ কড়াভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি জোর দিয়ে বললেন যে তিনি বিয়ে করেছেন ভালোবেসে,